আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। সেফ একাডেমির পক্ষ থেকে আজকে আপনাদের জন্য একটা বিশেষ ক্লাস। সেটা হচ্ছে যারা এইচএসসি 24 ব্যাচ এবং যারা সেকেন্ড টাইমার আছো, অর্থাৎ এইচএসসি 23 ব্যাচে যারা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তাদের সবার জন্যই কাজে লাগবে। শুধু এইচএসসি পরীক্ষার্থী কেন, আপনি যেই লেভেলের স্টুডেন্ট হন, আপনার জন্য আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমরা সেই টপিকটা নিয়ে মানে কাজ করব, আর সেই টপিকটা আমরা আজকে পড়বো যেটা সবাই ভয় পায়। একদম মানে যেই কোনো লেভেলের স্টুডেন্ট হোক, তার মধ্যে একটা ভয় কাজ করে যে আচ্ছা সংবিধান জিনিসটা আসলে কি। তো সেই সবার ভয়ের বিষয়টা আমরা দূর করার জন্য আমরা আজকে সংবিধান নিয়ে কিছু আলোচনা করব আমরা। আর আজকে আপনাদের সাথে আছি সেফ একাডেমির পক্ষ থেকে আমি তারিকুল হাসান ফাহিম। আর আপনারা কিন্তু জানেন ইতিমধ্যেই যে আমাদের নিয়মিত ক্লাসগুলো যারা শেয়ার করছে তাদের কিন্তু আমরা ছোট্ট একটা উপহার দিচ্ছি। তবে সেটা একেবারেই ছোট না, সেটা হচ্ছে যারা আমাদের এই ক্লাসটা শেয়ার করবে এবং সর্বোচ্চ মেনশনকারীদের জন্য আমরা 3 জনকে আমরা বই দিচ্ছি। তো আজকের ক্লাসে যারা আজকের ক্লাসটা শেয়ার করবেন, আমার 3টা বই আছে। আমার এই 3টা বইয়ের ভিতর এই যে টেক্সট বুক জিকে, এখানে আপনাদের এইচএসসির যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলো এখানে এক জায়গায় সব আছে। অর্থাৎ আইসিটি, পরিমিতি, ভূগোল, অর্থনীতি, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, তারপর ইতিহাস, ইসলামের ইতিহাস। সোজা কথায় মানবিকের জন্য এটা একটা টনিক হয়ে কাজ করবে যাদের সামনে পরীক্ষা বা যারা সেকেন্ড টাইমার যারা আছো সবার জন্য। আমি একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দিব। শেয়ার করে আমরা একটু ডান লিখবো দ্রুত। সর্বোচ্চ শেয়ারকারীর জন্য আমরা 3টা বই আমরা উপর হিসেবে রাখছি। সর্বোচ্চ শেয়ার এবং মেনশনকারীর জন্য, সর্বোচ্চ শেয়ার এবং মেনশনকারীর জন্য একটু দ্রুত আমরা শেয়ার করে দেবো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ও হ্যাঁ, ভালো কথা। আমাকে আপনারা ঠিক মতো দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন, এইটা তো মানে জিজ্ঞেস করা হলো না। এইটা একটু জানাবেন যে আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা। আর দ্রুত ক্লাসটা শেয়ার করে দিব দ্রুত। আমরা যারা ক্লাসটা বেশি শেয়ার করব, সর্বোচ্চ শেয়ারকারী এবং মেনশনকারীর জন্য আমরা কিন্তু বই আমাদেরই খরচে আমরা আপনাদের মানে এলাকায় পৌঁছে দিব। অর্থাৎ আপনার এলাকার যে লোকাল কুরিয়ার অফিস আছে সেখান থেকে আপনি সেটা কালেক্ট করতে পারবেন। আমরা দ্রুত একটু শেয়ার করে একটু ডান লিখবো, দ্রুত একটু শেয়ার করে আমরা একটু ডান লিখবো দ্রুত। আমি একটু দেখি আমাদের সাথে কে কে যুক্ত হয়েছে, একটু দেখি কে কে যুক্ত হয়েছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মাইশা, ওয়ালাইকুম আসসালাম। তরিন, তাবাসসুম, সামিহা। হ্যাঁ ভাইয়া, ভালো আছি। আমরা একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দিব, দ্রুত শেয়ার করব, দ্রুত ক্লাসটা দ্রুত শেয়ার করে দিব। এবং আপনার সর্বোচ্চ শেয়ারকারীকে আমরা আজকে আমার এই টেক্সট বুক জিকেটা আমরা আজকে উপহার দিব। সুতরাং আর দেরি করা যাবে না, দ্রুত শেয়ার করে ডান লিখতে হবে দ্রুত। সর্বোচ্চ শেয়ারকারীর জন্য আবারও বলছি, আমাদের নিয়মিত এই গিফটটা কিন্তু আমাদের থাকবে। আমরা কিন্তু অন্য অনেক কিছু আমরা গিফট দিতে পারতাম, টি শার্ট দিতে পারতাম, এটা দিতে পারতাম, ওটা দিতে পারতাম, বাট আমরা বই দিচ্ছি এই কারণে, কারণ সামনেই কিন্তু পরীক্ষা। আপনি যত আগে থেকে পড়ার সুযোগটা পাবেন তত আপনি এগিয়ে থাকবেন। এবং আমার এই টেক্সট বুক যেটা একেবারেই এইচএসসি ফোকাসড একটা বই। অর্থাৎ আপনার এইচএসসি এবং অ্যাডমিশনে দুই জায়গাতেই এটা কাজে লাগবে। এইচএসসি প্লাস অ্যাডমিশন, মানে যেই যেই অধ্যায়ের যেই যেই বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়েই সংক্ষেপে একদম সাজানো গোছানো একটা বই। আমরা একটু দ্রুত শেয়ার করে দিব, দ্রুত শেয়ার করে দিব দ্রুত। এত কম শেয়ার হলে তো হবে না। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আজকে বেসিক্যালি আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান। যেটা আমাদের বললাম না, যেই লেভেলের হন আপনি, আপনি এইচএসসি পরীক্ষার্থী হন, অ্যাডমিশন টেস্টের জন্য আপনি দ্বিতীয়বার প্রিপারেশন নিচ্ছেন, বা আপনি যেই লেভেলের স্টুডেন্ট হন না কেন, আপনার সংবিধান পড়তে হবেই। এটার কোনো বিকল্প নাই, এটার কোনো বিকল্প নাই। ওকে, একটু দ্রুত আমরা ক্লাসটা শেয়ার করে দিব। আমি 100 শেয়ার হওয়ার পরে ক্লাস শুরু করব। একটু দ্রুত শেয়ার করে দিই আমরা, আমরা একটু দ্রুত শেয়ার করে দেই, দ্রুত শেয়ার করে দিই। সংবিধান ইনশাল্লাহ আপনাদের অনেক সহজ করে দেওয়ার আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, আপনার জব প্রাইভেট গ্রুপে, আচ্ছা আপনি আমাকে একটু ইনবক্স করবেন। এখানে তো আমার জবের ব্যাচ আমি সম্পূর্ণ আমাদের আলাদা হয়, এটার সাথে সেফ একাডেমির আপাতত কোনো সংশ্লিষ্টতা নাই। ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ, আর দুইটা বিষয়, এক হচ্ছে আপনারা যারা ক্লাসটা করবেন তাদের তাদের হচ্ছে আমাদের সেফ অ্যাডমিশন গ্রুপ যেটা আছে আমাদের ফেসবুক গ্রুপ, সেখানেও কিন্তু নোট যারা জমা দিবেন তাদের জন্য কিন্তু একটা প্রাইস থাকে, এটা কিন্তু আপনারা জানেন ইতিমধ্যেই।
আমরা অনেকগুলো গিভওয়ে করেছি, যারা বাংলা ক্লাসে করেছেন, ইংরেজি ক্লাসে করেছেন, এমনকি এর আগে সাধারণ জ্ঞান ক্লাসে করেছেন, সবার জন্য। তো সেফ একাডেমি আসলে বলতে পারেন যে বাংলাদেশে এই মুহূর্তে মানবিক ও বিভাগ পরিবর্তনের জন্য দেশের অন্যতম আলোচিত একটা ব্র্যান্ড, যেখানে দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন এমন শিক্ষকরা আছেন, যেমন আমি আছি সাধারণ জ্ঞানের জন্য, আমার সাথে আমার জুবাইর ভাই আছেন, আমার সাথে আছেন আমাদের আইসিটির জন্য বাপ্পি স্যার আছেন, আইসিটি ম্যাথের জন্য, তারপর আমাদের শাওন ভাই তো আছেন বাংলার জন্য, ইংরেজির জন্য আমাদের দুজন শিক্ষক আছেন। এবং সেফ একাডেমির সবচেয়ে বড় বিশেষত্ব এইটাই যে এখানকার প্রত্যেকটা ব্যক্তি সবাই প্রফেশনাল শিক্ষক, অর্থাৎ তারা দীর্ঘদিন অনলাইনে অফলাইনে পড়িয়েছেন, এবং এই যে মুখগুলো দেখতে পাচ্ছেন তারা সবাই একসাথ হওয়ার পরে আজ এই সেফ একাডেমি আপনাদের সামনে হাজির হতে পারছে। তো আমি একটু আপনাদের জন্য ক্লাসটা শুরু করব, তবে এর আগে বলে রাখি এই মুহূর্তে আমাদের সেকেন্ড টাইমার যারা আছো তাদের জন্য কিন্তু আমাদের একটা সেকেন্ড টাইমার রিস্টার্ট ব্যাচ আমাদের চলছে, যেখানে আমরা বাংলা, ইংলিশ, আইসিটি, ম্যাথ, আইকিউ, সাধারণ জ্ঞান, তোমার জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, গুচ্ছ, বিউপি সকল প্রস্তুতির জন্য আমরা সেকেন্ড টাইমারদের জন্য ফোকাসড একটা ব্যাচ আমাদের চলতেছে এই মুহূর্তে। এই ব্যাচ সম্পর্কে যে কোনো তথ্য জানার জন্য তোমরা ফেসবুক পেজে আমাদের যোগাযোগ করতে পারো। এই সেকেন্ড টাইমার রিস্টার্ট ব্যাচে আমাদের 290টা লাইভ ক্লাস হবে, 295টা পরীক্ষা হবে, পিডিএফ লেকচার শিট দেওয়া হবে, 140টা ক্লাস শুরু হবে। আমাদের শুরু হয়েছে অলরেডি 1 জুন 1 তারিখে, আর এটা প্রায় 8 মাস ধরে চলবে। আর এই ছাড়া আমাদের আরেকটা ব্যাচ চলতেছে, সেটা হচ্ছে আমাদের প্রি অ্যাডমিশন। ঠিক আছে, তাহলে আমরা 1 নাম্বার কোশ্চেনটা একটু দেখি। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সংবিধান। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সংবিধান, আচ্ছা, 1 নাম্বার কোশ্চেনে আমরা একটু উত্তর দিব। বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন? বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন? বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন? একটু দ্রুত আমরা মেনশন করে দিব, এবং যারা ক্লাসটা শেয়ার করব তারা কিন্তু 3টা আমার লেখা টেক্সটবুক থেকে 3টা বই কিন্তু আপনার কাছে চলে যাবে। সুতরাং সর্বোচ্চ শেয়ারকারী এবং মেনশনকারী যারা হবে তাদের জন্য কিন্তু এই প্রাইসটা থাকবে। আচ্ছা, প্রথমে একটা বিষয় বলে রাখি, যেহেতু আমরা সংবিধান নিয়ে কাজ করতে চাই, আমাদের সবার আগে যে বিষয়টা করতে হবে, সংবিধান থেকে পরীক্ষায় কি আসে এইটা একটু আমাদেরকে গুছিয়ে ফেলতে হবে। আপনি যেই লেভেলের স্টুডেন্ট হন না কেন, সংবিধান থেকে আপনার এটা জানা জরুরি, কারণ আমাদের সংবিধানটা যথেষ্ট বড়, আমাদের সংবিধানটা অনেক তথ্য আছে, অনেক ধারা আছে, অনেক অনুচ্ছেদ আছে, অনেকগুলো অধ্যায় আছে, অনেকগুলো পরিচ্ছেদ আছে। সুতরাং আমি যেই লেভেলের স্টুডেন্ট, আমার সেই লেভেল থেকে আমার পরীক্ষার জন্য কি কি লাগবে সেটা আমরা আগে একটু বুঝাই ফেলি। আমরা সবার আগে আমরা একটু লিখে ফেলবো সংবিধান। আমরা সবার আগে একটু লিখব সংবিধান সম্পর্কে যা যা জানতে হবে। সংবিধান সম্পর্কে যা যা জানতে হবে, এই জিনিসটা খুব জরুরি, কারণ এইচএসসি পরীক্ষার্থী হন বা অ্যাডমিশন পরীক্ষার্থী হন, আপনারা কিন্তু এই টপিকটা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। দেখেন, সংবিধান থেকে কি কি জানতে হবে, আমি আপনাদেরকে এক জায়গায় গুছাই দিচ্ছি, আপনারা দ্রুত এটা খাতায় একটু টুকে ফেলেন। টোকা শেষ হয়ে গেলে আমরা খাতায় লেখা শেষ হলে আমরা একটু ডান লিখবো। আমাদের 1 নাম্বার যেটা জানতে হবে সেটা হচ্ছে সংবিধান কি। সংবিধান কি এইটা আমাদের জানতে হবে। তারপর সংবিধানের প্রকারভেদ জানতে হয়। তারপর সংবিধান সম্পর্কিত বিশেষ কিছু তথ্য জানতে হয়। যেমন সংবিধান বৃহত্তম কোনটা, ছোট কোনটা, অর্থাৎ বড় সংবিধান কোনটা, ছোট সংবিধান কোনটা, আবার অনুচ্ছেদ অনুসারে ছোট কোনটা, তারপর হচ্ছে শব্দ সংখ্যা অনুসারে ছোট কোনটা, এগুলো জানতে হয়। তারপর জানতে হবে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে সংবিধান তৈরির ইতিহাস। সংবিধান তৈরির ইতিহাস জানতে হয়, এই অংশটা খুব ভালো করে পড়তে হয়। তারপর 5 নম্বরে আমাদের জানতে হবে যে আমাদের সংবিধানের কিছু খুঁটিনাটি বিষয়। এখন এই খুঁটিনাটি বিষয়গুলো আসলে কি আমরা একটু খেয়াল করি। আমাদের এই খুঁটিনাটি বিষয়গুলোর ভেতরে আছে, যেমন আমাদেরকে সংবিধানের অনুচ্ছেদগুলো জানতে হবে, সবগুলো না,
সংবিধানের অনুচ্ছেদ পড়তে হয়, সংবিধানের অধ্যায় বা ভাগ পড়তে হয় অথবা পার্ট, অধ্যায় বা পার্ট পড়তে হয়, আমাদের পড়তে হয় সংবিধানের পরিচ্ছেদ, আমাদের সংবিধানে যে 13টা পরিচ্ছেদ আছে সেগুলো পড়তে হয়, বা চ্যাপ্টার পড়তে হয়। এরপর আমাদের যেটা পড়তে হয় সেটা হচ্ছে আমাদের সংবিধানের বিভিন্ন অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী, আমাদের সংবিধানের বিভিন্ন অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী। এরপরে আমাদেরকে সংবিধান থেকে পড়তে হয় সাংবিধানিক পদ। তোমরা যারা 24 ব্যাচের পরীক্ষার্থী আছো তাদের কিন্তু এটা আলাদা একটা চ্যাপ্টার আছে, সুতরাং এটা পড়তে হবে, এবং যারা সেকেন্ড টাইম আছো তাদেরও কিন্তু পড়তে হবে। সাংবিধানিক দুইটা বিষয় পড়তে হবে, একটা হচ্ছে সাংবিধানিক পদ আর আরেকটা হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান। সাংবিধানিক পদ এবং প্রতিষ্ঠান এই দুটো বিষয় পড়তে হবে। এই ছাড়া সংবিধান থেকে আরো যেটা পড়তে হবে সেটা হচ্ছে সংবিধান সম্পর্কিত বিভিন্ন ব্যক্তি, সংবিধানের সাথে জড়িত ব্যক্তি, যেমন সংবিধান রচনা কমিটি সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে। তারপর সংবিধানের যে ইয়েটা আছে, অর্থাৎ সংবিধানের যে মুদ্রণ কমিটি আছে সেটা সম্পর্কে একটু জানতে হবে। সংবিধানের যে বাংলা ভাষা পর্যালোচনা কমিটি আছে 3 সদস্যের, সেটা কিন্তু জানতে হবে। তো এই জায়গা থেকে মানে মোটামুটি আপনার এটা মাথায় রাখতে হবে যে সংবিধানের সাথে মানে যে নামগুলো জড়িত, সংবিধান বা গণপরিষদের সাথে যে নামগুলো জড়িত সেগুলো কিন্তু পরীক্ষায় আসে। যেমন ধরেন পরীক্ষা আসতে পারে সংবিধানের সর্বশেষ স্বাক্ষরকারী ব্যক্তিকে, সর্বপ্রথম স্বাক্ষরকারী ব্যক্তিকে, সংবিধান যখন গ্রহণ করা হয় বা এটাকে গৃহীত হয় যেটা, তখন বাংলাদেশের প্রেসিডেন্ট কে ছিলেন, এমন প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। তাহলে সংবিধানের সাথে জড়িত বিভিন্ন ব্যক্তিত্ব বা সংবিধান যে রচনা কমিটি সেটার প্রধানকে, সংবিধানের রচনা কমিটির একমাত্র নারী সদস্যকে, তারপর একমাত্র বিরোধী দলীয় সদস্যকে, এই প্রশ্নগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে। এরপরে আমাদেরকে জানতে হবে নাম্বার 7, আমাদেরকে জানতে হবে সংবিধানের বিভিন্ন বিবিধ বিষয়। সংবিধানের বিভিন্ন বিবিধ বিষয়, যেমন ধরেন সংবিধান থেকে পরীক্ষা আসতে পারে যে আমাদের বাংলাদেশের কনস্টিটিউশনে কোন ভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি। যেমন আমাদের বাংলা এবং ইংরেজি দুইটা ভাষা আছে, এটার মধ্যে আমরা কোনটাকে গুরুত্ব দিব, দুইটার মধ্যে যদি কখনো ঝামেলা হয় সেটা। তারপর ধরেন আমাদের সংবিধানটা এটা রচনা কে করবে, সংবিধানটা সংশোধন কে করতে পারবে বা পরিবর্তন কে করতে পারবে, তারপর সংবিধানটার ব্যাখ্যা কে দিবে, সংবিধানটার প্রয়োগ কে করবে। এই বিষয়গুলো কিন্তু একদম খুবই ক্রিস্টাল ক্লিয়ার আপনাকে জানতে হবে। তাহলে সংবিধান থেকে যা যা জানতে হবে এইটা আমাদের একদম 100 ক্লিয়ার কিনা একটু জানাবো। এটা আমাদের একেবারে 100 ক্লিয়ার কিনা, সংবিধানে যা যা পড়তে হয় এটা এই 7টা ক্যাটাগরিতে চলে আসে। একটু ক্লিয়ার হলে আমরা একটু জানাই, ডান লিখবো আমরা। ক্লিয়ার হলে আমরা একটু ডান লিখবো। এই বিবিধর মধ্যে হচ্ছে এর বাইরে যা আছে সব, অর্থাৎ এই বিবিধকে আপনি এভাবে বলতে পারেন বিবিএস। বিবিএস মানে বি ফর বাদ, বি ফর বাকি, এস ফর সব, বাদ বাকি সব যা আছে সব এখানে চলে আসে। যেমন এটার অমুকের বয়স কত হতে হবে, প্রেসিডেন্টের কত হতে হবে, প্রাইম মিনিস্টারের কত হতে হবে, ভোটারদের বয়স কত, তারপর সংসদ সদস্য বা মেম্বার অফ পার্লামেন্টের বয়স কত। সহজ ভাষায় এই বিষয়গুলোর বাহিরে বিবিধ সংবিধানের একটা অধ্যায় আছে, রাইট? সুতরাং এর বাইরে আমার কিন্তু পরীক্ষায় প্রশ্ন করার সুযোগও নেই। সংবিধানটা বড় হলো যদি আপনি গুছিয়ে পড়তে পারেন এবং আপনাকে সিলেক্টিভ হইতে হবে। সংবিধান থেকে আপনি আর এগুলো যদি আপনি নাও জানেন, আপনার এইটা জানতে হবে যে সংবিধানের জন্য আপনাকে ইউ হ্যাভ টু বি সিলেক্টিভ। যেমন আপনার অনুচ্ছেদের কথা যদি আমি আপনাকে বলি, আপনার এই অনুচ্ছেদ আছে 153টা। এই 153টা অনুচ্ছেদের মধ্যে আপনার পরীক্ষার জন্য কোন কোন অনুচ্ছেদ লাগবে, আপনার এইচএসসির জন্য কোনটা লাগবে, অ্যাডমিশনের জন্য কোনটা লাগবে, এবং সব থেকে ভালো করে যেটা বুঝতে হবে যে এই অনুচ্ছেদটা আমার জন্য প্রাসঙ্গিক কিনা। আমি আপনাকে দুইটা উদাহরণ বলি। যেমন ধরেন আপনি পার্লামেন্ট নিয়ে পড়তেছেন, সংসদ নিয়ে পড়তেছেন, যেটা আমাদের পঞ্চম অধ্যায় আছে 65, 66, 68। আমি এই 3টা আর্টিকেল দিয়ে বুঝাই। 65, 66, 68। 65 নাম্বার আর্টিকেল আছে আমাদের সংসদ প্রতিষ্ঠার কথা। 66 নাম্বার আর্টিকেল আছে আমাদের সাংসদদের বা সংসদ সদস্যদের অথবা এমপিদের যোগ্যতা অযোগ্যতা নিয়ে, অর্থাৎ কি কি করলে উনি এমপি হতে পারবেন, কি কি গুণ থাকলে বা কি কি কোয়ালিটি থাকলে পারবেন, আর কি কি বিষয় থাকলে উনি এমপি হওয়ার জন্য অযোগ্য। এরপর আপনি দেখেন 68তে আছে আমার বেতন বা পারিশ্রমিক। এখন এইটা আপনার পরীক্ষার জন্য কিন্তু প্রাসঙ্গিক না। তাহলে আপনাকে বুঝতে হবে যে আমার জন্য কি কি জানতে হবে। আপনার সংবিধানে হয়তোবা ভিক্ষা করার অধিকারও থাকতে পারে, শিক্ষা করার অধিকারও শিক্ষার অধিকারও থাকতে পারে।
আপনার পরীক্ষার জন্য কোনটা লাগবে? আপনার লাগবে শিক্ষার অধিকার। সুতরাং আপনি এইটা মাথায় রাখতে হবে যে আপনার সংবিধান থেকে সব পড়া কারো পক্ষে সম্ভব না। এখানে আপনি যত সিলেক্টিভ এবং এরকম গুছিয়ে পড়বেন তত আপনার জন্য ভালো। তাহলে সংবিধান থেকে কি কি পড়তে হবে আমাদের ক্লিয়ার কিনা একটু জানাই। ক্লিয়ার হলে আমরা কমেন্টে একটু দ্রুত সেফের জন্য একটা ভালোবাসা দিব, যে এত সুন্দর করে সংবিধানটাকে আমরা গুছিয়ে ফেললাম। আমরা কমেন্টে একটু সেফের জন্য একটা ভালোবাসা দিব, দ্রুত 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 আমরা সেফের জন্য একটা ভালোবাসা দিব কমেন্টে। সেফের জন্য একটা ভালোবাসা দিব। বেশি দিলে আবার রাগ করবো না, বেশি দু একটা তোমরা চাইলে দিতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তোমরা দু একটা চাইলে দিতে পারো। ওকে, তাহলে সংবিধান যখনই পড়বো, সেটা এইচএসসির জন্য পড়ি, অ্যাডমিশন টেস্টের জন্য পড়ি, আমি ফার্স্ট টাইমার হই, সেকেন্ড টাইমার হই, যেভাবেই আমি পড়ি না কেন, এটা যাতে আমরা এনশিওর করতে পারি যে আমরা সংবিধানের এই বিষয়গুলো আমরা কভার করতে পারছি। আমার কথাটা ক্লিয়ার কিনা? আমি আবারও বলছি, সংবিধান পড়ার জন্য প্রথম শর্ত হচ্ছে সংবিধানটাকে গোছায় পড়া। কি কি পড়তে হবে? পরীক্ষায় কি আসে? যেমন ধরেন, সংবিধান কি? সংবিধান হচ্ছে আমাদের রাষ্ট্রের মৌলিক আইন বা সর্বোচ্চ আইনটা হচ্ছে সংবিধানের বিষয়টা বলা আছে। যেমন ধরেন, সংবিধান কি? সংবিধান আমাদের রাষ্ট্রের মৌলিক বা সর্বোচ্চ আইন, রাইট? এটা আমাদের দেশের মানে সুপ্রিম ল হচ্ছে সংবিধান। এরপর আপনার ধরেন পরীক্ষা আসতে পারে যে সংবিধানটা পরিবর্তন কে করতে পারবে, যেটা আমাদের আইনসভা পারবে বা পার্লামেন্ট পারবে। আমাদের সংবিধানটা প্রয়োগ কে করবে, সেটা করবে নির্বাহী বিভাগ। আমাদের সংবিধানের ব্যাখ্যা কে দিবে, সেটা দিবে হচ্ছে বিচার বিভাগ। এই যে একদম খুঁটিনাটি বিষয়গুলো তোমার সংবিধান সম্পর্কে, আমি আবারও বলছি, সংবিধান সম্পর্কে কনসেপ্ট যদি ভালো না হয়, পরীক্ষায় কিন্তু অ্যান্সার করা যাবে না। পরীক্ষা যদি ভালো উত্তর করতে হয়, সংবিধান সম্পর্কে তুমি ভাই কম জানো কিন্তু খুব সলিড জানতে হবে। কম জানো কিন্তু খুবই সলিড জানতে হবে, একেবারে সলিড। যে আচ্ছা, সংবিধানের পঞ্চম অধ্যায় কি আছে? আচ্ছা, এটা আছে। সংবিধানের 15তম সংশোধনীতে এটা আছে, মানে এখানে কনফিউশন রাখার কোনো জায়গা নাই। আশা করি আমাদের ক্লিয়ার। তাহলে এই জিনিসটা যদি তোমাদের দরকার হয়, কারো কেউ যদি লিখে কুলাতে না পারো, দরকার হলে তোমরা আমাদের সেফ একাডেমির পেজে একটু নক করবা, তোমাদেরকে এটা দেওয়া হবে, কোনো সমস্যা নাই। তাহলে আসেন আমরা 1 নাম্বার কোশ্চেনে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে 1 এর অ্যান্সার কি আমরা একটু জানাবার। আমরা যখন উত্তর করব তাকে কিন্তু আমরা এভাবে করব, যেমন 1 এর এ, 2 এর সি, 3 এর ডি, আমরা এভাবে অ্যান্সার করব। 1 নাম্বার কোশ্চেন আমরা একটু অ্যান্সার করি। বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন কে? বায়তুল্লাহ, মোহাম্মদুল্লাহ, মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, শাহ আব্দুল হামিদ। একটু প্রশ্নটা বুঝে আমরা অ্যান্সার করব। 1 নম্বর। আর আবারও বলছি, যারা সর্বোচ্চ ক্লাসটা শেয়ার করবেন তাদের জন্য কিন্তু আমার টেক্সটবুক জিকে বই উপহার থাকবে, সর্বোচ্চ শেয়ার এবং মেনশনকারী। সুতরাং শেয়ার করতে কোনো প্রকার কার্পণ্য করার সুযোগ নাই। শেয়ার করলে আপনারই লাভ ভাই। আপনি একটা ভালো গোছানো বই আপনার বাসায় বসেই পেয়ে যাবেন। ওকে, আপনার বাসায় বসেই পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, হ্যাঁ, নাইস। 1 লিখছেন অনেকেই সি, অনেকেই আমি একটু কয়েকজনের নাম বলি। অনেকেই কি নাম? ওকে, 1 এর সি বলতেছেন, 1 এর সি বলতেছেন। দেখছেন অবস্থা? নোট শেয়ার করলে অবশ্যই দিব, কেন দিব না? আমরা কি বলছি? সর্বোচ্চ শেয়ার, সর্বোচ্চ মেনশনকারী, এবং যারা নোট জমা দিবেন, আমি ওখানে আপনাকে একটা ফিডব্যাকও দিব যে আপনার এই জায়গায় লিখতে ভুল হয়েছে, এই জায়গায় এটা বুঝতে সমস্যা হয়েছে। আমি আপনাকে কি বললাম? সেফ একাডেমির সর্বোচ্চ শক্তির জায়গা এটা, যে এখানে প্রত্যেকটা ব্যক্তি প্রফেশনাল শিক্ষক। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, তাহলে 1 অনেকে সি বলতেছেন। দেখেন, প্রথমত আমি আপনাকে একটা বিষয় বলি। আমাদের এই যে গণপরিষদ, আপনি আগে গণপরিষদ বুঝেন, গণপরিষদ জিনিসটা আসলে কি বুঝেন। এই গণপরিষদের কাজ হচ্ছে, মনে রাখবেন, সংবিধান রচনা করা, সংবিধান তৈরি বা রচনা করা। সংবিধান তৈরি বা রচনা করার জন্য এই গণপরিষদটা হয়। আমাদের গণপরিষদে একটা বিষয় মাথায় রাখতে হবে, যে আমাদের এই গণপরিষদটা গঠিত হওয়ার পেছনে একটা কারণ ছিল। দেখেন, আমাদের 1971 সালে যখন আমরা মানে আমাদের মুক্তির সংগ্রাম চলে, আমাদের যখন মুক্তির সংগ্রাম চলমান, তখন কিন্তু আমাদের তো সংবিধান ছিল না, গণপরিষদ ছিল না। আমাদের দেশ যখন স্বাধীন হলো, 26 মার্চ যখন দেশটা স্বাধীন হলো এবং 16 ডিসেম্বর যখন আমাদের দেশটা শত্রুমুক্ত হলো, তখন কিন্তু বাংলাদেশে সংবিধান এখন যেটা, সেটা ছিল না। এটা মাথায় রাখবেন যে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র বলতে একটা ব্যাপার আছে। স্বাধীনতার ঘোষণাপত্র, যেটাকে আমরা প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স বলি, যেটা 1971 সালের 10 এপ্রিল মুজিবনগর সরকার জারি করে।
1971 সালের 10 এপ্রিল এটা মুজিবনগর সরকার জারি করে। মুজিবনগর সরকার জারি করে। খুব ঠান্ডা মাথায় বুঝেন, একদম সহজ জিনিস এটা। তাহলে আমি আপনাকে গণপরিষদ কি কিভাবে আসতো সেটা একটু ছোট করে বলে দিচ্ছি, যেহেতু যারা বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থী মানে 24 ব্যাচের, তোমাদের কিন্তু সংবিধান তৈরির ইতিহাস কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে আছে। তাহলে এই 71 10 এপ্রিল আমাদের মুজিবনগর সরকার জারি করলো স্বাধীনতার ঘোষণাপত্র। মনে রাখবো এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের, এখানে বিডি মানে বাংলাদেশ, বাংলাদেশের প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান। বাংলাদেশের প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান, অর্থাৎ আমাদের বর্তমানে যে সংবিধানটা আছে বা মানে আমাদের যেটা এখন সংবিধান বা মূল সংবিধান কার্যকর হওয়ার আগ পর্যন্ত আমাদের বাংলাদেশের সংবিধান ছিল এইটা। অর্থাৎ আমাদের সংবিধানটা কার্যকর হয় কবে? বর্তমান সংবিধানটা 1972 সালের 16 ডিসেম্বর। অর্থাৎ আমাদের বর্তমান সংবিধানটা, আমাদের যে বর্তমান সংবিধানটা আছে এই বর্তমানটা কার্যকর হয় 16 ডিসেম্বর 1972। তাহলে এর আগ পর্যন্ত অর্থাৎ 1972 সালের 16 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের সংবিধান হিসেবে তোমাদেরকে ধরতে হবে এই স্বাধীনতার ঘোষণাপত্রকে। এখন আসো 1972 সালের 10 জানুয়ারি যখন বঙ্গবন্ধু বাংলাদেশের মাটিতে পা দিলেন, উনি 8 তারিখে মুক্তি পাইছিলেন। তারপর উনি থেকে পাকিস্তান থেকে উনি প্রথমে লন্ডন যান, লন্ডন থেকে দিল্লি, দিল্লি থেকে ঢাকা আসেন জানুয়ারি 10 তারিখ। আসার পরে তখন বাংলাদেশে উনি একটা ঘোষণা দেন, সেটা হচ্ছে অস্থায়ী সংবিধান। এরপরে উনি যখন প্রাইম মিনিস্টার হলেন, তারপর ফেব্রুয়ারি মাস গেল, মার্চ মাস গেল। এই মার্চ মাসের 23 তারিখে একটু খেয়াল করো, এই 23 মার্চ 1972, এই 23 মার্চ 1972-এ আমাদের গণপরিষদ আদেশটা জারি হয়। আমাদের গণপরিষদ আদেশটা জারি হয় এবং এই গণপরিষদ আদেশটা জারি করেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। ওনার নামটা মনে রাখবো। এই গণপরিষদ আদেশটা জারি করেন আবু সাইদ চৌধুরী। আবু সাইদ চৌধুরী এটা জারি করেন। এখন জারি করার পরে একটা প্রশ্ন উঠে যে আচ্ছা, সংবিধান তৈরি করার জন্য একটা গ্রুপ লাগবে বা কিছু মানুষ লাগবে, সেটা হচ্ছে গণপরিষদ। প্রশ্ন হচ্ছে এই গণপরিষদের সদস্য কারা হবেন? খেয়াল করো, প্রশ্ন হচ্ছে এই গণপরিষদের সদস্য কারা হবে। অর্থাৎ এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয় যে এই গণপরিষদের সদস্য কারা হবে। এখন এই গণপরিষদের সদস্য হবে কারা, এখানে সিদ্ধান্ত হয় যে 70-এর নির্বাচনে যারা জয়লাভ করেছিল তাদেরকে এই গণপরিষদের সদস্য করা যেতে পারে। অর্থাৎ সিদ্ধান্ত নেওয়া হয় যে 70 নির্বাচনে, পাকিস্তানের প্রথম জাতীয় নির্বাচন এই 70 নির্বাচন, এই 70 নির্বাচনে যারা জয়লাভ করেছে তাদেরকে আমরা গণপরিষদের মেম্বার করব। এখন কতজন জয়লাভ করলো, কারা জয়লাভ করলো, সেটা হচ্ছে আমাদের একটা চিন্তা করার ব্যাপার। জয়লাভ করে দেখো দুইটা পরিষদ নির্বাচন হয়, একটা হচ্ছে প্রাদেশিক পরিষদ, এখানে 300 জন, আর আরেকটা হচ্ছে জাতীয় পরিষদ, এখানে 169 জন। তাহলে যদি যোগ করো তাহলে 300 আর 169 হবে 469 জন। তাহলে হিসাব করলে এই 469 জন হচ্ছে গণপরিষদের সদস্য হওয়ার জন্য যোগ্য বা এলিজিবল। আমি আবারও বলছি, গণপরিষদ আদেশ জারি হওয়ার পরে সিদ্ধান্ত হয় যে আমাদের 70 নির্বাচনে যারা জয়লাভ করেছিল তাদেরকে গণপরিষদের মেম্বার আমরা করব। তো সেই গণপরিষদের সদস্য হওয়ার জন্য এলিজিবল ছিলেন কারা? এই যে প্রাদেশিক পরিষদে নির্বাচিত 300 জন, জাতীয় পরিষদের 169 জন, মোট 469 জন। তবে এখানে কথা আছে, সবাই কি যোগ্য ছিল? উত্তর হচ্ছে না। এইখানে আমাদের মুক্তিযুদ্ধে নিহত হলেন 12 জন। তারপর পাকিস্তানের প্রতি আনুগত্য প্রকাশ করলেন 2 জন, তারপর দালালির দায়ে অভিযুক্ত হলেন 5 জন, তারপর দুর্নীতির দায়ে 46 জন হচ্ছে
বহিষ্কৃত হলেন, বাতিল হলেন, তখন আওয়ামী লীগ থেকে ওনাদেরকে বাদ দেওয়া হয়। এরপর একজনের চাকরি হয়ে যায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর এর পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি হয় একজনের, যে সদরউদ্দিন আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি হয়ে যায় একজনের। তাহলে দেখো এই যে ক্যাটাগরি গুলো আমি বললাম এরা কিন্তু বাদ, অর্থাৎ মাইনাস। তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চলে গেল একজন, মুক্তিযুদ্ধে নিহত হলো 12 জন, পাকিস্তানের প্রতি আনুগত্য প্রকাশ করলেন 2 জন, দালালের দায়ে অভিযুক্ত হলেন 5 জন এবং দুর্নীতির দায়ে অভিযুক্ত হলেন 46 জন। তাহলে একটু যোগ করি আমরা, 13, 1 আর 12, 13, 2 14, 14 আর 6 20, 20 আর 40-এ, আচ্ছা আমি আবার করি, 46, 46 আর 5-এ 51, 51 আর 2-এ, 51 আর 2 হচ্ছে 53, 53 আর 12 কত, 53 আর 12 হচ্ছে 65, 65 আর 1 হচ্ছে 66। তাহলে এই 66 জন, এই যে মাইনাস লিখলাম, এই 66 জন হচ্ছে বাদ পড়বে। তাহলে ভাই হিসাবটা খুব সোজা, এই 469 থেকে 66 জন বাদ যাবে, 469 থেকে 66 জন বাদ যাবে, অর্থাৎ 403 জনকে নিয়ে গণপরিষদ গঠিত হবে। আমি একটু ছোট করে আরেকবার রিভিউ করে দিচ্ছি। তাহলে সিদ্ধান্ত হলো গণপরিষদের মেম্বার হবে কতজন, যারা 70 নির্বাচনে প্রাদেশিক ও জাতীয় পরিষদে জয়লাভ করেছে। ওখানে মোট জয়লাভ করে প্রাদেশিক থেকে 300 জন, মানে যারা এলিজিবল ছিল বা যোগ্য ছিল, জাতীয় পরিষদ থেকে 169 জন, তাহলে দুইটা যদি আমরা যোগ করি 469 হয়। আর এখান থেকে বাদ গেল 66 জন। 66 জন কি হয়ে বাদ গেল, কারণ এর মধ্যে একজন গেল পররাষ্ট্র মন্ত্রণালয়ে, তারপর 12 জন গেল মুক্তিযুদ্ধে নিহত হয়ে গেলেন, তারপর পাকিস্তানের প্রতি আনুগত্য প্রকাশ করলেন 2 জন, তারপর দালালের দায়ে অভিযুক্ত হলেন 5 জন, আর দুর্নীতির দায়ে অভিযুক্ত হলেন 46 জন। তাহলে 469 থেকে 66 বাদ দিলে 403 জনকে নিয়ে আমাদের গণপরিষদ গঠিত হয়। 403 জনকে নিয়ে আমাদের গণপরিষদটা গঠিত হয়। তাহলে আমাকে একটু দ্রুত কমেন্টে জানাও যে কতজন নিয়ে আমাদের গণপরিষদ গঠিত হয়। একটু দ্রুত কমেন্টে জানাও, একটু দ্রুত কমেন্টে জানাও, একটু দ্রুত কমেন্টে জানাও, দ্রুত, একটু দ্রুত কমেন্টে জানাই। 66 জন বাদ হওয়ার পরে তাহলে কতজন হবে আমাদের এই গণপরিষদের সদস্য, দ্রুত জানাবো, দ্রুত জানাবো। ওকে, তাহলে সোজা হিসাব একদম, গণপরিষদটা কিভাবে হলো আমরা আশা করি বুঝলাম। তাহলে আমাদের সংবিধানের একটা প্রয়োজন ছিল, যখন আমাদের সংবিধানটা ছিল না তখন গণপরিষদ আসলো। তোমরা যারা এই অংশটা আরেকবার না, আমি বলবো যে আমি এতক্ষণ যে আলোচনা করেছি সেটা তোমরা অন্তত এই ক্লাসটা কিন্তু তোমাদের সেফ একাডেমি আমাদের পেজে তোমাদের জন্য থাকবে রেকর্ড, তোমরা এই অংশটুকু কমপক্ষে 5 বার দেখবা, মিনিমাম 5 বার। ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ দিলাম এই জিনিসে তোমাদের আর কোনোদিন ভুল হবে না, যে গণপরিষদটা কেন হলো বা কোন প্রেক্ষাপট থেকে হলো। আশা করি তোমাদের জন্য আমি এটা ক্লিয়ার করে দিলাম। এখন আসো, তাহলে এই স্বাধীনতার ঘোষণাপত্র বলো, তারপর আমরা গণপরিষদের প্রেক্ষাপটটা বুঝলাম, সবই বুঝলাম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন। আমার প্রশ্ন হচ্ছে গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন, রাইট? গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন, খেয়াল করো। এই গণপরিষদের প্রথম স্পিকারের জন্য 1971 সালের 1972 সালের 10 এপ্রিল, 1971 সালের 10 এপ্রিল এই গণপরিষদ তাদের প্রথম অধিবেশন আহ্বান করে। প্রথম অধিবেশন আহ্বান করে 72 সালের 10 এপ্রিলে। এবং এইখানে অর্থাৎ এই অধিবেশনে এই যে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশকে দেখতে পাচ্ছ, অনেকে এটা উত্তর করেছিলে। এই মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ উনি ছিলেন এই অধিবেশনের সভাপতি, উনি ছিলেন এই অধিবেশনের সভাপতি। তার মানে উনি স্পিকার ছিলেন না, উনি বাদ। এখন এই তিনটা নাম নিয়ে তোমাদের মধ্যে গিট্টু লাগার চান্সেস অনেক বেশি, এটা একটু খুব ভালো করে বোঝো। পরীক্ষায় যদি আসে গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন, খেয়াল করো। গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন, ভালো করে খেয়াল করো যে গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ। তাহলে আমি একটু একের অ্যান্সারটা সবার কাছ থেকে চাই, একের অ্যান্সারটা একটু আমাকে দ্রুত জানাও। গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন? এটা অনেকেই মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ লিখেছিলে, আমি এটা দেখেই আসলে বুঝতে পারছি তোমরা এই জিনিসটা সম্পর্কে স্পষ্ট ধারণা রাখো না বা ক্লিয়ার না বিষয়টা। আশা করি আজকের পর এই প্রশ্ন বা এই টপিক নিয়ে তোমাদের আর কোনদিন কোনো সমস্যা হওয়ার আমি জায়গা দেখি না, বাকি আল্লাহ ভরসা।
তাহলে আমাকে একটু একের অ্যান্সারটা একটু জানাও, দ্রুত দ্রুত একের অ্যান্সারটা একটু দ্রুত জানাও, একের অ্যান্সারটা একটু দ্রুত জানাও, দ্রুত জানাও। তাহলে এক হবে আমাদের, যদি বলা হয় গণপরিষদের প্রথম স্পিকার, তাহলে আমরা উত্তর করব শাহ আব্দুল হামিদ। যদি পরীক্ষায় আসে, খেয়াল করো, যদি পরীক্ষায় আসে যে গণপরিষদের, এই প্রশ্নটা যদি আসে গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার, প্রথম যদি স্পিকার না আসে ডেপুটি স্পিকার আসে, তখন অ্যান্সার হবে শাহ আব্দুল হামিদ, তখন অ্যান্সার হবে মোহাম্মদুল্লাহ, তখন অ্যান্সার হবে মোহাম্মদুল্লাহ। কারণ এই মোহাম্মদুল্লাহ দুইটা পরিচয় মনে রাখবা, ওনাকে বলা হয় গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার, ওনাকে বলা হয় গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার, প্রথম ডেপুটি স্পিকার। ওনার আরেকটা পরিচয় আছে যেটা পরীক্ষায় আসে এবং তোমরা ভুল করো, সেটা হচ্ছে এই মোহাম্মদুল্লাহ সাহেবই কিন্তু আমাদের জাতীয় সংসদের, উনি কিন্তু আমাদের জাতীয় সংসদের প্রথম স্পিকার। তাহলে এখানে একটা তোমার প্যাচ লাগতে পারে যে ভাইয়া গণপরিষদ আর সংসদের মধ্যে তো ঝামেলা হয়ে গেল। দেখো, গণপরিষদের কাজ হচ্ছে সংবিধান তৈরি করা। মনে রাখবা, যেদিন থেকে সংবিধান কার্যকর হয়ে যাবে সেদিন থেকে গণপরিষদটা বাতিল হয়ে যাবে। অর্থাৎ আমাদের বাংলাদেশের সংবিধানটা কার্যকর হয়েছে 16 ডিসেম্বর 1972, সেদিন থেকেই আমাদের গণপরিষদ বিলুপ্ত বা বাতিল। তাহলে কখন ভাইয়া কি অ্যান্সার করব, খেয়াল করি একটু। যদি পরীক্ষায় আসে, যদি পরীক্ষায় আসে গণপরিষদ, ভালো করে খেয়াল করো, যদি পরীক্ষায় আসে গণপরিষদ, তাহলে আমরা প্রথম স্পিকার দাগাবো শাহ আব্দুল হামিদ। যদি পরীক্ষায় আসে জাতীয় সংসদের প্রথম স্পিকারকে, জাতীয় সংসদের প্রথম স্পিকারকে, তখন আমরা দাগাবো কি, মোহাম্মদুল্লাহ। আবার যদি পরীক্ষায় আসে গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকারকে, তখন আমরা দাগাবো মোহাম্মদুল্লাহ। তাহলে একটু বুঝে নেই ভালো করে, তাহলে মোহাম্মদুল্লাহর পরিচয় কয়টা, দুইটা। এক, গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার, দুই, জাতীয় সংসদের প্রথম স্পিকার। আমার সাথে একটু মুখে বলার চেষ্টা করো, তাহলে সারা জীবনে এটা আর কখনো ভুল হবে না। মোহাম্মদুল্লাহ গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার, মোহাম্মদুল্লাহ গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার, আর মোহাম্মদুল্লাহ সাহেব হচ্ছেন জাতীয় সংসদের প্রথম স্পিকার। তাহলে কোনটি কি দাগাবো, গণপরিষদের প্রথম স্পিকার আসলে দাগাবো আমরা শাহ আব্দুল হামিদ, কোনো চিন্তা ছাড়া। জাতীয় সংসদের প্রথম স্পিকার আসলে আমরা দাগাবো মোহাম্মদুল্লাহ, কোনো চিন্তা ছাড়া। গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার আসলে আমরা দাগাবো মোহাম্মদুল্লাহ। তবে তবে এই যে বায়তুল্লাহ দেখতে পাচ্ছি, উনি হচ্ছেন আমাদের জাতীয় সংসদের প্রথম ডেপুটি স্পিকার, উনি হচ্ছেন আমাদের জাতীয় সংসদের প্রথম ডেপুটি স্পিকার। আমি তোমাদেরকে একটু সহজে বোঝার জন্য এটা একটু লিখে দিচ্ছি। দেখো, গণপরিষদ আমরা লিখবো ভার্সেস সংসদ, অর্থাৎ এখান থেকে আমরা শিখবো কে প্রথম, এখান থেকে আমরা শিখবো কে প্রথম। এটা একটু লিখলে ভালো হবে, তাহলে তোমরা এটা বুঝতে পারবে। তাহলে আমাদের গণপরিষদের, খেয়াল করো, গণপরিষদের প্রথম স্পিকার, আমি একটু এখানে একটু আমি লিখে ফেলি, শাহ আব্দুল হামিদ, উনি হচ্ছেন গণপরিষদের স্পিকার, প্রথম স্পিকার। আর জাতীয় সংসদের প্রথম স্পিকার হচ্ছেন মোহাম্মদুল্লাহ, মোহাম্মদুল্লাহ। এই জাতীয় সংসদের প্রথম স্পিকার মোহাম্মদুল্লাহ। তারপর গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার হচ্ছেন এই মোহাম্মদুল্লাহ, মোহাম্মদুল্লাহ। আর এই জাতীয় সংসদের প্রথম ডেপুটি স্পিকার হচ্ছেন মোহাম্মদ বায়তুল্লাহ, উনি হচ্ছেন প্রথম ডেপুটি স্পিকার, প্রথম ডেপুটি স্পিকার। আর যদি মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশকে এইটা যদি পরীক্ষায় আসে, তাহলে উনি হচ্ছেন 1972 সালের 10 এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি, প্রথম অধিবেশনের সভাপতি। তাহলে 1 নাম্বার কোশ্চেনটা আমাদের ক্লিয়ার কিনা সবার একটু জানাবো। আমি খুবই একদম বেসিক টু অ্যাডভান্স তোমাদেরকে কিন্তু এখান থেকে আমি দেখাই দিলাম। এই প্রশ্নের উত্তর করার সময় তোমাদের একবার হলো সেফ একাডেমির কথা এবং
এই অধম তোমাদের ফাহিম ভাইয়ের কথা একবার হলো মনে পড়বে। 1 নাম্বারটা আমাদের ক্লিয়ার কিনা একটু জানাই? একদম ক্রিস্টাল ক্লিয়ার, কোনো ভেজাল থাকা যাবে না। যা শিখবো সলিড শিখবো, যা শিখবো সলিড শিখবো। ওকে, যা শিখবো সলিড শিখবো। ওকে 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 ওকে, দ্রুত জানাবো, দ্রুত জানাবো আমাদের ক্লিয়ার কিনা জানাবো। আশা করি ক্লিয়ার না হওয়ার কোনো কারণ আমি দেখি না। ওকে, তাহলে আমরা একের অ্যান্সারটা সবাই আমরা পারি। এখন আমাদের একের অ্যান্সার কি দেখো, শাহ আব্দুল হামিদ। তারপর আসো দ্বিতীয় প্রশ্নে আমরা চলে যাই। সেকেন্ড কোশ্চেন আমাদের কি আছে? সেকেন্ড কোশ্চেন আমাদের আছে বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন কতজন? আমাদের সংবিধান রচনা কমিটির সদস্য কতজন ছিলেন? এটা একদম সহজ প্রশ্ন। 2 নম্বর, আমাদের সংবিধান রচনা কমিটির সদস্য কতজন ছিলেন? 32, 31, 34, 33। এইটার অ্যান্সার আমি দ্রুত কমেন্টে চাই। এইটার অ্যান্সার আমি দ্রুত কমেন্টে চাই। এটা খুবই সহজ প্রশ্ন, খুবই কমন প্রশ্ন, খুবই সহজ এবং খুবই কমন, খুবই কমন। ওকে, আর আমরা যারা ক্লাসে পরে জয়েন করছি আমরা দ্রুত ক্লাসটা শেয়ার করে দিব, কারণ শেয়ার করলে আমরা আমার টেক্সট বুক জিকে আমি যারা সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশনকারী এবং ক্লাস নোট যারা জমা দিবে তাদেরকে কিন্তু আমরা নিয়মিত বই উপহার দিচ্ছি আমাদের পক্ষ থেকে, এবং আমাদের সেইফের প্রত্যেক শিক্ষকের নিজস্ব বই আছে, তোমরা কিন্তু সেগুলো ঘরে বসে পেয়ে যাচ্ছ। ওকে, আচ্ছা 34 জন, রাইট, 34 জন, খুবই সুন্দর। তাহলে এই 34 জন হচ্ছে আমাদের উত্তর। 34 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এখানে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। এই যে সংবিধান রচনা কমিটি, এটা একটু মাথায় রাখতে হবে, এটার সদস্য 34 জন ছিল। 34 জন ছিল। এই 34 জনের মধ্যে আওয়ামী লীগের ছিল 33 জন, আর একজন ছিলেন ন্যাপের, ন্যাপ থেকে ছিলেন একজন। ন্যাপ মানে ন্যাশনাল আওয়ামী পার্টি। এই ন্যাপ থেকে যিনি ছিলেন উনি পরবর্তীতে, অবশ্য উনি এখন আর বেঁচে নেই, উনি পরবর্তীতে আবার আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হয়ে যান। ওনার নাম হচ্ছেন সুরঞ্জিত সেনগুপ্ত। ওনার নাম হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত সাহেব। তাহলে পরীক্ষায় যদি আসে সংবিধান রচনা কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্যকে, একমাত্র বিরোধী দলীয় সদস্য কে, এইটা হচ্ছে আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। আবার দেখো এই যে 34 জন আছে, তাহলে একটু ভালো করে বোঝো, সংবিধান কমিটির সদস্য হচ্ছে 34 জন, 33 জন ছিলেন আওয়ামী লীগের, এক্সেপশনাল হচ্ছেন একজন, তিনি ছিলেন বিরোধী দলের, আর উনি হচ্ছেন সুরজিৎ সেনগুপ্ত। আবার এই 34 জনের মধ্যে খেয়াল করো 33 জন হচ্ছেন পুরুষ আর একজন হচ্ছেন নারী, একজন হচ্ছেন নারী। আর এই একজন নারীর নাম কিন্তু পরীক্ষায় আসে, ওর নাম হচ্ছে বেগম রাজিয়া বানু। বেগম রাজিয়া বানু। তাহলে এই সংবিধান রচনা কমিটির সদস্য কত? 34। আর এই রাজিয়া বানু হচ্ছেন একমাত্র নারী সদস্য, একমাত্র নারী সদস্য। আর আরেকটা নাম বলছিলাম, সেটা হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত। সুরঞ্জিত সেনগুপ্ত উনি হচ্ছেন বিরোধী দলীয় সদস্য, তাও একমাত্র বিরোধী দলীয় সদস্য। তাহলে 2 নাম্বার ক্লিয়ার কিনা আমরা একটু জানাই। 2 ক্লিয়ার হলে আমরা 2 ডান লিখবো। 2 ক্লিয়ার হলে আমরা 2 ডান লিখবো। 2 ক্লিয়ার হলে আমরা একটু 2 ডান লিখবো। ওকে ওকে ওকে, 2 ডান লিখবো আমরা। হ্যাঁ, একমাত্র মহিলা সদস্য রাজিয়া বানু, রাইট রাইট রাইট। এই যে মুস্তাফিজুর রহমান, থ্যাংক ইউ সো মাচ। তারপর আলামিন হোসেন, সুরঞ্জিত সেনগুপ্ত, ধন্যবাদ ভাই। তারপর রাজিয়া বানু লিখছেন, মাইশা ফারজানা, 2 ডান। ওকে, ভেরি নাইস ভেরি নাইস ভেরি নাইস। আর ভালো কথা, যারা ক্লাসে আছো তারা একটু ক্লাসে একটু রিঅ্যাকশনটা একটু ইউজ করে আমাকে একটু দ্রুত জানাও। আমরা একটু ক্লাসে রিঅ্যাকশনটা ইউজ করবো, তাহলে আমরা এই যে সেফ একাডেমি থেকে আমরা এই আউটস্ট্যান্ডিং মার্ভেলাস ক্লাসগুলো আমরা নিচ্ছি, এগুলো আরো মানুষের কাছে যাবে, কিছু মানুষ উপকৃত হবে। হ্যাঁ, এটা সত্য যে আমরা আমাদের ক্লাসে আমরা অবশ্যই এমন কিছু একটা ডিফারেন্ট দেওয়ার চেষ্টা করি যেটা আসলে সব জায়গায় গতানুগতিক ভাবে পাওয়া যাবে না। তাহলে সেটা একটু যত মানুষের কাছে পৌঁছানো যায়, এটার জন্য আপনাদের সবার সহযোগিতা দরকার। তাহলে আমরা একটু রিঅ্যাকশনটা ইউজ করবো, সবাই একটু আমরা রিঅ্যাকশনটা ইউজ করবো। ওকে, এবার আসেন 3 নম্বর প্রশ্ন চলে যাই।
3 নম্বর কোশ্চেন হচ্ছে আমাদের বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় কবে? আমাদের বাংলাদেশের সংবিধান কোন তারিখে গণপরিষদে গৃহীত হয় এটা কত হবে? 2 অক্টোবর 1971, 4 নভেম্বর 1972, 16 ডিসেম্বর 1972, 4 জানুয়ারি 1972, 1973। এইটার একটু অ্যান্সার করেন। 3। অবশ্যই প্রশ্নের উত্তর লেখার সময় প্রশ্নের নাম্বার লিখবেন, যে 1-এর 2 মানে 1-এর বি, 3-এর সি, 2-এর সি, এভাবে একটু লিখবেন, তাইলে আমি প্রশ্নের উত্তরটা বুঝতে পারবো। ওকে, তাহলে কিন্তু আমরা একটু বুঝতে পারবো। হ্যাঁ, থ্যাংক ইউ, আমি অনেকেরই উত্তর দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমরা একটু উত্তরটা দিব, আমরা কিন্তু প্রশ্নের নাম্বারটা লিখবো ভাইয়া, না হলে কিন্তু আমি বুঝতে পারবো না। আচ্ছা, মাহিমা জাহান বলছেন 3-এর খ, ঋতু আক্তার খ, মিথিলা রহমান, তনু হচ্ছে খ। খুবই ভালো কথা ভাই। ওকে, তাহলে আসেন দেখেন, সংবিধান নিয়ে 3টা তারিখে আপনার মধ্যে গিট্টু লাগতে পারে। আমরা একটু লিখে রাখি এখানে, সংবিধান সংক্রান্ত আমরা একটু পাশে লিখে রাখবো নো কনফিউশন। ওকে, দেখেন আমাদের বাংলাদেশের সংবিধান, নিয়ে আপনার 3টা তারিখ নিয়ে সমস্যা হতে পারে। মনে রাখবো আমাদের সংবিধানটা উত্থাপিত হয় 12 অক্টোবর 1972 সালে। আমাদের যে সংবিধানটা আছে এটা গৃহীত হয় 1972 সালের 4 নভেম্বর। 1972 সালের 4 নভেম্বর আমাদের সংবিধানটা গৃহীত হয়। আর আমাদের সংবিধানটা কার্যকর হয় 12/4/16। মানে এটা মিলে গেছে, এটা কিন্তু খুবই সারপ্রাইজিং ব্যাপার, মিলে গেছে 12/4/16। মানে তারপর অক্টোবর, নভেম্বর, তারপর এর পরের মাসটা অর্থাৎ ডিসেম্বর, অর্থাৎ 16 ডিসেম্বর 1972। এখানে একটা কথা আমি একটু বিশেষভাবে তোমাদেরকে সতর্ক করে দিতে চাই, সেটা হচ্ছে আমরা দয়া করে যখনই আমরা এমসিকিউ সলভ করব তখন যেন আমরা কোয়েশ্চেন ভালো করে পড়ি। কেন? কারণ দেখবা তুমি হয়তোবা এখানে গৃহীত না থেকে এটা থাকতে পারতো যে কার্যকর, কিন্তু তুমি 4 নভেম্বর দেখে দাগাই ফেলছো, তাহলে কিন্তু তোমার উত্তরটা হবে না। অথবা এখানে এরকম কিছু প্রশ্ন থাকে যে এটা নয় ওটা নয়। আমরা প্লিজ, আমি অনুরোধ করতেছি ভাই, প্রত্যেকটা স্টুডেন্টের কাছে আমার এটা একটা বিনীত নিবেদন থাকবে যে আমরা এমসিকিউ সলভ করার সময় কোয়েশ্চেন যেন বারবার পড়ি। কারণ এমসিকিউ টেস্ট আসলে শুধুমাত্র তোমার জ্ঞানের টেস্ট না, এটা তোমার পেশেন্সের টেস্ট, তোমার ধৈর্য কেমন, তুমি কতটুকু উপস্থিত বুদ্ধি রাখো, তুমি কতটুকু ধৈর্য রাখো কোয়েশ্চেনটা পড়ার এবং বোঝার, এবং তুমি তোমার যা জানো তুমি সেটা তুমি জায়গা মতো ডেলিভারি দিয়ে আসতে পারো কিনা, এইটা দেখা হয়। সুতরাং কোয়েশ্চেন করতে হবে। তাহলে এখন একটু বলেন যে পরীক্ষায় যদি আসে বাংলাদেশের সংবিধানটা উত্থাপিত হয় কবে, তাহলে আমরা কয় তারিখ দাগাবো একটু আমরা কমেন্টে জানাই। যদি আমরা উত্থাপিত বলি তখন আমরা কত তারিখ দাগাবো? ওকে, একটু জানাবো, দ্রুত জানাবো। হস্তলিখিত সংবিধানের কথা বলছেন সম্ভবত, 93 স্বাক্ষর সহ 109। ওকে, মাইশা ফারজানা 12 অক্টোবর, থ্যাংক ইউ সো মাচ মাইশা ফারজানা, আমাদের আমি ওকে প্রায় দেখি, খুবই অ্যাক্টিভ। ওকে, এমএসটি ঋতু আক্তার 12 অক্টোবর, থ্যাংক ইউ। ওকে, তাহলে উত্থাপিত বললে আমরা 12 অক্টোবর দাগাবো, গৃহীত বললে আমরা 4 নভেম্বর দাগাবো। যেহেতু আমাদের সংবিধানটা 4 নভেম্বর গৃহীত হয়েছে, তাই আমাদের সংবিধান দিবস হচ্ছে আমাদের 4 নভেম্বর, আর সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর। তাহলে 3-এর উত্তর কি হবে? আমরা একটু আরেকবার সবাই একটু কনফার্ম হই, 3-এর অ্যান্সার কি হবে? 3-এর অ্যান্সার হবে আমার 4 নভেম্বর 1972। এরপরে আমরা দ্রুত চলে যাব 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেনে কি আছে দেখি, গণপ্রজাতন্ত্রের বাংলাদেশের সংবিধান দিবস, মাত্র বলছি 4-এর উত্তরটা একটু জানাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখে? মাত্র বলছি, এটা মাত্র বলছি, একটু আমরা দ্রুত উত্তর দিব। আর ভালো কথা, আমরা যারা ক্লাসে পরে জয়েন করছি বা এখনো ক্লাসটা শেয়ার করি নাই,
আজকের ক্লাসটা শেয়ার করলে কিন্তু আমরা 3টা টেক্সট বুক জিকে কিন্তু আপনার জন্য বরাদ্দ আছে। আপনি সর্বোচ্চ মেনশনকারী, সর্বোচ্চ শেয়ারকারী এবং যারা ক্লাস নোটটা আমাদের সেফ অ্যাডমিশন গ্রুপে জমা দিবেন তার জন্য কিন্তু গিফট আছে। ওকে, 4 অক্টোবর, এটা একদম সহজ প্রশ্ন। 4 অক্টোবর, 4 নভেম্বর, দুঃখিত, অক্টোবর কেন বলতেছি, নভেম্বর, রাইট, 4 নভেম্বর। ওকে, 5 নম্বরে চলে যাই আমরা। ওকে, 5 নম্বরে আমরা যারা এইচএসসি 2024 ব্যাচে আছি, 24 ব্যাচের স্টুডেন্টদের জন্য আমি একটা কথা বলে রাখি ভাই, সেফ একাডেমির টিচার প্যানেল এবং ডিরেক্টরস প্যানেল এতটাই সমৃদ্ধ ইনশাল্লাহ তোমাদের দোয়ায়, আমাদের পরিশ্রমের মাধ্যমে, যে তোমার আমি দায়িত্ব নিয়ে বললাম, একদম লাইভ ক্লাসে বললাম যে সেফ একাডেমির স্টুডেন্টদেরকে কোনো কাজের জন্য একটা বাইরে কোথাও যেতে হবে না। তুমি সর্বোচ্চ সংখ্যক পরীক্ষা বলো, সর্বোচ্চ সংখ্যক ক্লাস বলো, সবচেয়ে মিনিমাম পেমেন্টে ম্যাক্সিমাম সার্ভিস, এইটা তোমাকে সেফ একাডেমি দিবে। আর ইনশাল্লাহ বর্তমানে বাংলাদেশে সেফ একাডেমি শিক্ষক প্যানেলকে নিয়ে সবাই কথা বলতেছে। সুতরাং তোমরা নির্দ্বিধায় আমাদের উপরে আস্থা রাখতে পারো, বিশ্বাস রাখতে পারো, কারণ ভাইয়ারা কেমন পড়াই, কতটুকু আন্তরিকতা দিয়ে পড়াই। তুমি ইমাজিন করো যে যেই মানুষগুলো তোমাদেরকে মানে ফেসবুকের যে আমাদের উন্মুক্ত ক্লাসগুলো আছে, এইখানে যদি আমরা তোমাদের জন্য এত এফোর্ট দিয়ে পড়াই, তাহলে আমরা আমাদের পেইড ব্যাচে কতটা এফোর্ট দিয়ে পড়াবো, এটা তোমার কাছে প্রশ্ন থাকলো। তো বর্তমানে আমাদের এইচএসসি 24 ব্যাচের জন্য আমাদের একটা প্রি অ্যাডমিশন 2024 আমাদের একটা কোর্স চলছে, সেটা হচ্ছে 4টা ধাপে পরিচালিত হবে, প্রায় 280টা লাইভ ক্লাস হবে, যেখানে বর্তমানে এইচএসসির টপিক গুলোকে গুরুত্ব দিয়ে, অর্থাৎ এই কোর্সটা হচ্ছে একদম সোজা কথা যে ইন্টারমিডিয়েট থেকে শুরু করে অ্যাডমিশন টেস্ট, অর্থাৎ এইচএসসি তে তোমার জিপিএ 5 থেকে শুরু করে একদম তোমার ভর্তি পরীক্ষা শেষটা পর্যন্ত, অর্থাৎ লাস্ট যে পরীক্ষাটা হবে সেই পর্যন্ত আমরা তোমাদেরকে সার্ভিস দিব, যেখানে 280টা ক্লাস থাকবে, 283টা আমাদের পরীক্ষা থাকবে, আমাদের পিডিএফ লেকচার শিট আমরা দিব 150টি, এবং এখানে তোমাদের সাথে আমি আছি সাধারণ জ্ঞানের জন্য, তোমাদের ফাহিম ভাইয়া, আমার সাথে সাধারণ জ্ঞানের জোবাইর ভাইয়া আছে, বাংলার জন্য শাওন ভাইয়া আছে, ইংরেজির জন্য খুবই ডাইনামিক এবং স্মার্ট দুজন টিচার আছে আমাদের, একজন হচ্ছে আমাদের তুষার ভাই, আর একজন হচ্ছে তোমাদের আহমেদ ভাইয়া। আর আমাদের আইসিটি আমরা যাকে আসলে ইঞ্জিনিয়ার ডাকি, ভালোবেসেও ডাকি, দুষ্টামি করেও ডাকি, কারণ আমাদের মধ্যে একমাত্র উনি ইঞ্জিনিয়ার, সেটা হচ্ছে তোমাদের বাপ্পি স্যার। উনি তোমাদেরকে আইসিটিটা একদম সাইজ করে দেবেন ইনশাল্লাহ। এরপরে তুমি আসো আমাদের যারা সেকেন্ড টাইমার আছো, তোমরা সেকেন্ড টাইমারদের জন্য আমাদের আবারও বলছি একটা রিস্টার্ট ব্যাচ কিন্তু রানিং আছে। তোমরা এই দুটো ব্যাচ সম্পর্কে যে কোনো তথ্য জানতে আমাদের পেজে যোগাযোগ করতে পারো, কোনো সমস্যা নাই। আমাদের যে প্রতিনিধি আছে তোমাদের সাথে যোগাযোগ করবে, কোনো কিছু বুঝতে না পারলে দরকার হলে তোমাকে ফোন করবে, নো প্রবলেম। এরপর আমরা 5 নম্বর কোশ্চেনে চলে আসি। বাংলাদেশী সংবিধান গৃহীত হওয়ার সময় রাষ্ট্রপতি কে ছিলেন? এইটা একটু প্যাচের কোশ্চেন, বলেন দেখি 5-এর অ্যান্সার কি হবে। বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার সময় রাষ্ট্রপতি কে ছিলেন? ভালো করে খেয়াল করেন, রাষ্ট্রপতি কে ছিলেন? রাষ্ট্রপতি কে ছিলেন? রাষ্ট্রপতি কে ছিলেন? রাষ্ট্রপতি কে ছিলেন একটু জানাই, একটু জানাই, এটা একটু খুবই পুষ্টিকর কোশ্চেন, এটা এগুলো দেখলে ভালো লাগে। কে ছিলেন একটু জানাবো। এক্সাম আমাদের নিজস্ব ওয়েবসাইটে ভাইয়া, আমাদের ওইসব মানে একদম নেগেটিভ সিস্টেম সহ তোমাদের মানে আমাদের নিজস্ব ওয়েবসাইট এবং কোশ্চেন আমরাই করব, বুঝতে পারছো? আমাদের তো সেলফ প্র্যাকটিস থাকবেই, যে তুমি বিগত বছরের উপর প্র্যাকটিস করতে পারবা। এই ছাড়া যদি তোমার কাছে মনে হয় যে আমাদের মানে অভিজ্ঞতার আলোকে আমাদের একটু স্ট্যান্ডার্ড স্মার্ট কোশ্চেন আমরা একটু পরীক্ষা দিতে চাই, তাহলে এই ব্যাচগুলো তোমার জন্য। আসো, এটার অ্যান্সার আমি একটু দেখি কে কি দিচ্ছে। আবু রাহাত বলছেন সি, অনেকে বলছেন খ, খ বলতেছেন। আচ্ছা দেখেন, আমাদের বাংলাদেশ সংবিধানটা গৃহীত হয় কখন, আমাকে আগে এটা বলেন। আমার কথা খুব সোজা, আমি কোয়েশ্চেন দেখে ঘাবড়াবো না। ধরে নেন আমি এটা পারি না, আমি এটা পারতেছি না, তখন আমি একটু এটা বোঝার চেষ্টা করবো, যাচ্ছে এটা কি হতে পারে, গেস করার ট্রাই করবো। দেখেন, গৃহীত যখন হয় তখন তখন হচ্ছে 4 নভেম্বর, রাইট, 4 নভেম্বর 1972, 1972। এই গৃহীত হওয়ার সময় প্রেসিডেন্ট কে ছিলেন, এই হচ্ছে কথা। এখন দেখেন, আমাদের বঙ্গবন্ধু বঙ্গবন্ধু যখন মানে পাকিস্তানের কারাগারে, মিরানওয়ালি কারাগারে যখন উনি বন্ধু ছিলেন, মুজিবনগর সরকারে বঙ্গবন্ধুর পদবি ছিল রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি, রাইট, রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু। আমি পুরো নামটা লিখলাম না, বঙ্গবন্ধুর জন্য পুরো নাম দরকারও হয় না। হ্যাঁ, রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন। তো ওই জায়গা থেকে উনি দেখেন, উনি 8 জানুয়ারি মুক্তি পেলেন, ভালো করে খেয়াল করেন, 8 জানুয়ারি 1972 উনি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেলেন।
এরপর 10 জানুয়ারি 1972 উনি বাংলাদেশে পা দিলেন, অর্থাৎ ওনার স্বদেশ প্রত্যাবর্তন হলো 10 জানুয়ারি 1972 সালে। এখানে আসার পরে ওনার, তার মানে উনি যখন বাংলাদেশে আসলেন, উনি তখন বাংলাদেশের কি ছিলেন? আমি একটু কমেন্ট অ্যান্সারটা দেখতে চাই। বঙ্গবন্ধু যখন বাংলাদেশে আসলেন তখন উনি বাংলাদেশের কি ছিলেন? প্রধানমন্ত্রী ছিলেন নাকি রাষ্ট্রপতি ছিলেন? একটু আমি কমেন্ট অ্যান্সারটা দেখতে চাই যে বঙ্গবন্ধু যেদিন 10 জানুয়ারি, অর্থাৎ এই 10 জানুয়ারি, অর্থাৎ যেটা হচ্ছে স্বদেশ প্রত্যাবর্তন দিবস, এটাকে কিন্তু আমরা স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে জানি। ওই দিন বঙ্গবন্ধু কি ছিলেন? উনি কি রাষ্ট্রপতি ছিলেন নাকি প্রাইম মিনিস্টার ছিলেন নাকি কি ছিলেন? মুজিবনগর সরকারের জন্য এটা কিন্তু আমরা জানি যে রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু আর প্রাইম মিনিস্টার ছিলেন আমাদের তাজউদ্দিন সাহেব। তাহলে খুব স্বাভাবিক ব্যাপার, যখন উনি দেশে আসছিলেন তখন উনি ছিলেন রাষ্ট্রপতি, রাইট? আসার পরে উনি 11 জানুয়ারি উনি চালু করলেন অস্থায়ী সংবিধান আদেশ, এবং উনি সিদ্ধান্ত নিলেন যে উনি প্রধানমন্ত্রী মানে পিএম শাসিত সরকার চালাবেন। সুতরাং 12 জানুয়ারি মনে রাখবা, 12 জানুয়ারি 1972 ওদিন থেকে বঙ্গবন্ধু ছিলেন প্রাইম মিনিস্টার। ওদিন থেকে বঙ্গবন্ধু ছিলেন প্রাইম মিনিস্টার। তাহলে কোনো চিন্তা ছাড়া উত্তর হবে বিচারপতি আবু সাইদ চৌধুরী। কোনো চিন্তা ছাড়া। এই বিচারপতি আবু সাইদ চৌধুরী সম্পর্কে তোমরা 3টা কথা মনে রাখবা, 3টা না 4টা কথা। নাম্বার 1, যে সংবিধান গৃহীত হওয়ার সময় উনি রাষ্ট্রপতি ছিলেন এবং উনি জারি করেছিলেন আমাদের গণপরিষদ আদেশ, অর্থাৎ আমরা যে একটু আগে পড়লাম 1972 সালের 23 মার্চ যে গণপরিষদ আদেশটা জারি করা হয়, এই গণপরিষদ আদেশটা জারি করেছিলেন আমাদের আবু সাইদ চৌধুরী সাহেব। গণপরিষদ আদেশ জারি করেন। এরপর ওনার আরেকটা পরিচয় হচ্ছে উনি মুক্তিযুদ্ধকালীন সময়, মুক্তিযুদ্ধ চলাকালীন সময় উনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। এই ছাড়া ওনার আরেকটা পরিচয় হচ্ছে উনি লন্ডন দূতাবাসের প্রধান ছিলেন। উনি লন্ডনের দূতাবাসের প্রধান ছিলেন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে। তাহলে 3টা কথা বললাম, যে গণপরিষদের আদেশটা জারি করেন কে? সেটা জারি করেন আমাদের বিচারপতি আবু সাইদ চৌধুরী সাহেব। এবং এই আদেশ নিয়ে একটা কথা মনে রাখবা, যে এই আদেশটা জারি করা হয় 23 মার্চে, আর এটা কার্যকর হয় তার 3 দিন পরে 26 মার্চে। এরপর মুক্তিযুদ্ধ চলাকালীন সময় উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি ছিলেন আর লন্ডন দূতাবাসের প্রধান ছিলেন। এবং ওনার একটা বই আছে, এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে, ভর্তি পরীক্ষায়, নামটা মনে রাখো, সেটা হচ্ছে প্রবাসে মুক্তিযুদ্ধের দিনগুলি। প্রবাসে মুক্তিযুদ্ধের দিনগুলি। তাহলে আমি একটু এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে আমি একটু তোমাদেরকে ধরাই দিচ্ছি, তোমরা একটু জাস্ট ভাইয়ের সাথে সাথে একটু রিপিট করো, মুখে বলো অথবা খাতায় লিখো। নাম্বার 1, বঙ্গবন্ধু মুক্তি পেলেন কারাগার থেকে 8 জানুয়ারি। 10 জানুয়ারি উনি করাচি থেকে লন্ডন, লন্ডন থেকে দিল্লি, দিল্লি থেকে ঢাকায় আসেন 10 জানুয়ারি। এই কারণেই 10 জানুয়ারি হচ্ছে আমাদের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এরপরে আসো, যখন উনি এই দেশে এসে পা দিলেন, স্বদেশ প্রত্যাবর্তন করলেন, উনি তখন ছিলেন মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি। 12 জানুয়ারি থেকে বঙ্গবন্ধু হয়ে গেলেন প্রাইম মিনিস্টার এবং পরবর্তীতে রাষ্ট্রপতি হলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী, যার পরিচয় হচ্ছে উনি বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেছিলেন, যার পরিচয় হচ্ছে উনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ চলাকালীন সময় উনি ছিলেন ভাইস চ্যান্সেলর অথবা উপাচার্য। এরপর ওনার আরেকটা পরিচয় হচ্ছে উনি লন্ডন দূতাবাসের তখন প্রধান ছিলেন। এছাড়া ওনার আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, এটা হচ্ছে প্রবাসী মুক্তিযুদ্ধের দিনগুলি। এটা হচ্ছে ওনার বই, এটা পরীক্ষায় অনেক আসে। তাহলে 5 নম্বরটা আমাদের ক্লিয়ার কিনা একটু জানাই। ক্লিয়ার হলে আমরা কমেন্ট বক্সে সুন্দর করে দাঁত বের করে একটা হাসি দিয়ে লিখবো সেফ। আমরা সবাই এখন সেফ ইনশাল্লাহ। আমি আবারও বলছি, সেফ একাডেমির কোন স্টুডেন্টকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হোক, এইচএসসি হোক, যেই লেভেলের সে হোক না কেন, তাকে সেফের বাইরে যেতে হবে না। বাংলাদেশের যেই শিক্ষকরা সবচেয়ে শিক্ষার্থী বান্ধব, তারা একত্রিত হয়েছে একটা জায়গায়, একটা ছাতার নিচে। সেই ছাতাটা হচ্ছে সেফ একাডেমি এবং সেই ছাতার নিচে আসার প্রক্রিয়াটা চলমান। বিলিভ মি অর নট, আমি বলছি আপনাদেরকে, সামনে এরকম আরো অনেক চমক আছে যার জন্য আপনারা একদমই প্রস্তুত থাকবেন না। ওকে, একদমই প্রস্তুত থাকবেন না। ক্লিয়ার কিনা জানাবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এরপরে আপনি আসেন
তাহলে 5-এর অ্যান্সার হবে সি। তারপর নেক্সট আসেন 6 নম্বরে। 6 নম্বর, বাংলাদেশ সংবিধানে কটি ভাগ আছে? বাংলাদেশ সংবিধানে কটি ভাগ আছে? কটি ভাগ আছে? কটি ভাগ? ভাগ অথবা অধ্যায়, ভাগ অথবা অধ্যায় অথবা পার্ট, ভাগ অথবা অধ্যায় অথবা পার্ট কয়টা আছে একটু জানাবো। এটা খুব সহজ প্রশ্ন, পারা উচিত আমাদের, খুবই সহজ প্রশ্ন, আমাদের এটা পারা উচিত। আজকে আমার সময় নাই, সময় থাকলে আমি অধ্যায়, পার্ট, এখান থেকে অনুচ্ছেদ কেমনে মনে রাখতে হবে সবই দেখাই দিতাম। অন্য একটা ক্লাসে আশা করি এটা দেখারও সৌভাগ্য হবে। তাহলে 6 নাম্বারটা খুবই সহজ প্রশ্ন, সহজ প্রশ্ন আমাদের। এটা জাস্ট ছোট্ট একটা বিষয় মাথায় রাখবা, যদি বলা হয় অধ্যায় বা পার্ট কয়টি তখন দেখাবো আমরা 11। যদি বলা হয় পরিচ্ছেদ বা চ্যাপ্টার কয়টি, পরিচ্ছেদ বা চ্যাপ্টার কয়টি, তাহলে আমাদেরকে দেখাতে হবে 13টি। আমি আবারও বলছি, যদি অধ্যায়, ভাগ বা পার্ট আসে তখন অ্যান্সার হবে 11, পরিচ্ছেদ বা যদি চ্যাপ্টার আসে তখন আমরা দেখাবো 13। ঠিক আছে, তখন আমরা দেখাবো 13। এবং এই অধ্যায়গুলো সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখতে হবে। কেমন? যেমন 1 নাম্বার, প্রথম অধ্যায় আছে আমাদের প্রজাতন্ত্রের কথা, দ্বিতীয় অধ্যায় আছে আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতির কথা, তৃতীয় অধ্যায় আছে আমাদের মৌলিক অধিকারের কথা, চতুর্থ অধ্যায় আছে আমাদের নির্বাহী বিভাগের কথা, পঞ্চম অধ্যায় আছে আমাদের আইন বিভাগের কথা, ষষ্ঠ অধ্যায় আছে আমাদের বিচার বিভাগের কথা, সপ্তম অধ্যায় আছে আমাদের নির্বাচন কমিশনের কথা। তাহলে দেখো, যদি কোনো কারণে তোমার ধরো অনুচ্ছেদ মনে নাই, অধ্যায় মনে নাই, তোমার যদি একটু আইডিয়া থাকে, ধরো আমি তোমাকে ছোট্ট একটা উদাহরণ বলি, এখান থেকে অধ্যায়গুলো জানা থাকলে কাজে কিভাবে লাগে। ধরে নাও তোমার কোনটা বলবো, ধরো ধরো সংসদ, সংসদ সংক্রান্ত কোন একটা বিষয় সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসছে। এখন এই সংসদ নিয়ে আলোচনা আছে কোথায়? পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায়। এবং এই পঞ্চম অধ্যায়ের দেখো অনুচ্ছেদ হচ্ছে কত থেকে কত? অনুচ্ছেদ আছে হচ্ছে 65 থেকে 93। তাহলে এর ভেতরে আমরা একটু আন্দাজ করতে পারি। আবার যদি ধরো তোমাকে বলতো বিচার বিভাগ সংক্রান্ত, বিচার বিভাগ সংক্রান্ত যদি বলা হয় তাহলে দেখো ষষ্ঠ অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এটা হচ্ছে বিচার বিভাগ, বিচার বিভাগ। তাহলে এই ষষ্ঠ অধ্যায়ের অনুচ্ছেদ কত? 94 থেকে 117। ওকে, 94 থেকে 117। আচ্ছা, যদি বলতো যে নির্বাহী বিভাগ বা এক্সিকিউটিভ কাউন্সিল নিয়ে কোথায় বলা আছে, নির্বাহী নিয়ে যেমন ধরো চতুর্থ অধ্যায় আছে, তাহলে এই চতুর্থ অধ্যায়ের আর্টিকেল হচ্ছে 48 থেকে 64, 48 থেকে 64। তাহলে এইগুলো কিন্তু অনেক কিছু শেখার আছে। সংবিধান, বিশ্বাস করো ভাই, আমি সাধারণ জ্ঞান পড়া দেখে বলছি না, বাট সংবিধান তোমার পরীক্ষার জন্য না, তুমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে তোমার সংবিধান জানতে হবে। দেখো কেমনে, আমি তোমাদেরকে এখন একটা সিস্টেম শেখাবো। সিস্টেমটা কি দেখো, ধরে নাও তোমার নাম হচ্ছে তোমার নাম হচ্ছে, তোমার নাম কি রাখা যায়? তোমার নাম রাখলাম আমরা মুফিজ। আমরা ধরে নিচ্ছি তোমার নাম মুফিজ, মানে মুফিজ নামের একজন ব্যক্তির কথা এখানে আমরা বলতে চাই, মুফিজ। দেখো সংবিধান কত কাজে লাগে, বিলিভ করবো না ভাই, অবাক হয়ে যাবা, এখানেও সংবিধান লাগে। দেখো মুফিজ আমরা ধরে নিচ্ছি একটা খুবই নিরীহ ছেলে, আমার মতো একদমই ভদ্র সভ্য এবং কোন দুষ্টামি বোঝে না, দুষ্টামি করেও না। তো এই মুফিজ ধরে নাও তার প্ল্যান হলো একটা, সে প্ল্যান করলো যে সে তার বন্ধুর বাসায় যাবে। তার বন্ধুর নাম হচ্ছে কুতুব। সে কুতুবের সাথে আড্ডা মারতে যাবে, বা তোমরা তো আড্ডা বলো না, তোমরা কি জানি বলো, হ্যাং আউট, হ্যাং আউট করতে যাবে। খেয়াল করো, হ্যাং আউট করতে যাবে। এখন দেখো, বিশ্বাস করো এখানেও চাইলে সংবিধান কাজে লাগানো যাবে। কেন জানো? মুফিজ গিয়ে তার বাবাকে বলবে যে বাবা আমি বাইরে যেতে চাই, হ্যাঁ আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে চাই। তখন তার বাবা বলবে যে কেন তুমি যেতে চাও, বা আমি তোমাকে কেন যেতে দিব? তখন এই মুফিজ বলবে যে কারণ আমাদের সংবিধানের 36 নম্বর আর্টিকেল আছে চলাফেরার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা। তারপর আমাদের সংবিধানের 37 নম্বর আর্টিকেলে আছে সমাবেশ করার স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা। এরপর তার বাবা, মুফিদের বাবা বলবে যে আচ্ছা 36 নম্বর আর্টিকেলে চলাফেরার স্বাধীনতা, 37 নম্বর আর্টিকেলে সমাবেশের স্বাধীনতা। তারপর তার বাবা হয়তোবা মুফিজকে তার ঠিক কানের নিচে একটা দিবে,
ঠিক কানের নিচে কি দিবে সেটা না বলি, ফেসবুক এখন অনেক দুষ্ট, তারা অনেক কিছু বুঝে ফেলে, তো বুঝতে পারছো কানের নিচে কি দিতে পারে, দিয়ে বলবে এই নাও 141-এর ক, কারণ 141-এর কয়ে আছে জরুরি অবস্থা, 141-এর কয়ে আছে জরুরি অবস্থা, তার মানে এগুলো সব বাদ। কথা বুঝতে পারছি কিনা আমার? সুতরাং সংবিধান তোমাকে শেখাবে তুমি রাষ্ট্র কাছ থেকে কি পাও, রাষ্ট্র তোমাকে কি দিবে, রাষ্ট্রের জন্য তোমাকে কি করতে হবে। তোমার আমার রাষ্ট্রের কাছ থেকে যেই অধিকার, তোমরা জানো তো যে সংবিধানকে কিন্তু আয়না বলা হয়, মিরর বলা হয়, কারণ সংবিধানের রিফ্লেকশন আসে একটা, কেমন রিফ্লেকশন আসে যে আমি রাষ্ট্রের কাছ থেকে কি পাবো, অধিকার কি আমার, যারা আমাকে শাসন করবে বা যে গভর্নমেন্ট আছে তার ক্ষমতা কি। সুতরাং এটা মাথায় রাখতে হবে যে মফিজ হওয়া যাবে না, শুধু এই 36 আর 37 জানলে হবে না, বাকিগুলো কিন্তু একটু একটু জানতে হবে। তাহলে আমাকে একটু জানাই যে আমরা কি মফিজ হতে চাই নাকি চাই না। আমি কিন্তু মফিজ নামটার কোনো অপমান করে বলছি না, এটা আমি রূপক অর্থে ব্যবহার করলাম। আচ্ছা মফিজ বাদ দিলাম, আমার নামই দেই, ধরো ফাহিম। তোমরা কি আমার মতো সহজ সরল হতে চাও? যদি এই ছেলেটার সংবিধান জানা থাকতো ভালো করে, সে কিন্তু অন্যভাবে কথাটা চাইলেও বলতে পারতো। ওকে ঠিক আছে, ওকে নাইস। এরপর আসো তাহলে 141-এর ক হচ্ছে আমার জরুরি অবস্থা, 37 সমাবেশের স্বাধীনতা, 36 আমাদের এই অধ্যায়ের কিছু আর্টিকেল খুব দরকারি, যেমন ধরো 27 নম্বর আইনের চোখে সবাই সমান, এটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে। তাহলে আমাদের 6 নম্বরের অ্যান্সার কি বলছিলাম, যেহেতু ভাগ বলা আছে, ভাগ অধ্যায় বা পার্ট, সেটা হচ্ছে 11। তাহলে 6-এর উত্তর হচ্ছে আমাদের 11। দ্রুত আমরা চলে যাব 7 নম্বরে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে? আমি একটা ছোট্ট কাজ তোমাদেরকে করে দেই ভাই, তোমরা একটু ছোট করে লিখে রাখো, সংখ্যায় সংখ্যায় সংবিধান, সংখ্যায় সংখ্যায় সংবিধান তোমরা লিখে রাখো 1, লিখে রাখো 2, লিখে রাখো 4, লিখে রাখো 7, তারপর লিখো 11, তারপর লিখো 13, তারপর লিখো 17, তারপর লিখো 153। সংবিধান থেকে তোমার পরীক্ষায় যা যা লাগতে পারে, অন্তত তোমার যদি এই সংখ্যাগুলো জানা থাকে তাহলে কিন্তু তুমি পরীক্ষা একটা ভালো ফিডব্যাক দিয়ে আসতে পারবা, কোনো সমস্যা হবে না। এবার আসো সেটা কি আমরা একটু শিখি। সংখ্যায় সংখ্যায় সংবিধান, এই তো হচ্ছে কথা আমাদের। তাহলে দেখো এটা আমরা এখন কি করব, আমরা এখন এটাকে সাইজ করব। 153টা আমাদের সংবিধানে কি, 153টা হচ্ছে আমাদের সংবিধানের অনুচ্ছেদ, ওকে, অনুচ্ছেদ। এরপর আসো 17 কি আমাদের, 17 হচ্ছে আমাদের সংবিধানের সংশোধনী, অর্থাৎ পরীক্ষায় প্রশ্ন হবে আমাদের সংবিধান সংশোধন হয়েছে কতবার, আমরা উত্তর করব 17 বার। তারপর বলছিলাম 13 মাত্রই শিখাইলাম, সেটা হচ্ছে পরিচ্ছেদ বা চ্যাপ্টার, পরিচ্ছেদের সংখ্যা হচ্ছে 13টি। তারপর আসো 11 হচ্ছে আমাদের সংবিধানের অধ্যায় বা ভাগ বা পার্ট, অধ্যায় বা পার্ট হচ্ছে 11টি। এরপর আসো আমাদের সংবিধানে 7 দিয়ে কি আছে, 7 দিয়ে আছে আমাদের সংবিধানের তফসিল আছে। তাহলে পরীক্ষায় প্রশ্ন হবে সংবিধানের তফসিল কয়টি, আমরা দেখাবো 7টি। এবার আসো 4-এ কি আছে, 4 হচ্ছে আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি আছে। এখানে একটু খেয়াল করো, এই যে রাষ্ট্র পরিচালনার মূলনীতির কথা আমি বললাম, এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি এটা আমাদের সংবিধানে আছে দ্বিতীয় অধ্যায় এবং 8 নম্বর অনুচ্ছেদে, অনুচ্ছেদ নাম্বার 8-এ। মনে রাখবা আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে 4টা, আমার সাথে একটু মুখে মুখে বলো তাহলে তোমাদের আর ভুল হবে না। এই 4টা হচ্ছে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। আমি আবারও বলছি, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। তাহলে এই 4টা আমরা একটু লিখে রাখি আমাদের যাতে ভুল না হয়। এক হচ্ছে গণতন্ত্র, তারপর সমাজতন্ত্র, তারপর ধর্ম নিরপেক্ষতা, তারপর আছে জাতীয়তাবাদ। এই 4টা হচ্ছে আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি। ওকে,
এবার আসো দুই। দুই দিয়ে কি আছে? দুই হচ্ছে আমাদের সংবিধানের ভাষা। সংবিধানের ভাষা হচ্ছে দুইটা, সেটা কি কি? একটা হচ্ছে বাংলা, আর আরেকটা কি? আরেকটা হচ্ছে ইংলিশ। তাহলে বাংলাদেশের সংবিধানের ভাষা কয়টি যদি পরীক্ষা আসে, আমরা দাগাবো দুইটি, বাংলা এবং ইংরেজি। এরপর আসো দুই দিয়ে আর কি আছে? দুই দিয়ে আছে, খেয়াল করো, দুই দিয়ে আছে আমাদের সংবিধানটা দুইটি দেশকে অনুসরণ করা হয়েছে। দুইটি দেশকে আমরা ফলো করেছি বা অনুসরণ করেছি, বা তাদের থেকে আমরা আইডিয়া নিয়েছি, অনুসরণ করা হয়েছে। এই দুটো দেশ হচ্ছে, একটা হচ্ছে ভারত আর আরেকটা হচ্ছে যুক্তরাজ্য। একটা হচ্ছে ভারত, আরেকটা হচ্ছে যুক্তরাজ্য। এরপর আসো এক নম্বরে। এক নম্বরে কি আছে দেখি। এক নম্বরে কি আছে আমরা একটু খেয়াল করি। এই যে এক নম্বরে আছে আমাদের সংবিধানের প্রস্তাবনা। সংবিধানের প্রস্তাবনা হচ্ছে একটি প্রস্তাবনা বা শিরোনাম। সংবিধানটা শুরু হয় যা দিয়ে, আমাদের সংবিধানটা শুরু হয় বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। অর্থাৎ এটাই আমাদের সংবিধানের প্রস্তাবনা বা শিরোনাম। আর এটাকে মনে রাখবা, এইটাকে ইংরেজিতে বলা হয় প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন। প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন। ওকে, তাহলে এবার বলো সাতের অ্যান্সারটা আমরা একটু দ্রুত কমেন্টে জানাই, দ্রুত। তাহলে আমি একটু অ্যান্সারটা বলি, তারপর আমি এটা আবার বুঝাই দিব। দ্রুত আমরা একটু সাতের অ্যান্সারটা বলি। সাতের অ্যান্সারটা আমরা একটু দ্রুত বলি, দ্রুত বলবো, দ্রুত, হ্যাঁ ফার্স্ট বলবো একটু। আর যারা ক্লাসটা এখনো শেয়ার করি নাই, আবারও বলতেছি, বারবার রিমাইন্ডার দিচ্ছি যাতে পরে এসে না বলো ভাইয়া আমি তো বই পাই নাই, আমি তো বইটা পাই নাই ভাইয়া, আমি তো জানতাম না ভাইয়া, আমি তো মনে ছিল না। এই ক্লাসটার সর্বোচ্চ শেয়ারকারী, সর্বোচ্চ মেনশনকারী আমার টেক্সটবুক জিকে বইটা গিফট পাবে সেইফ একাডেমির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমাদের পুরো পরিবার টিমের পক্ষ থেকে পাবে। সুতরাং সুতরাং ওকে, সুতরাং আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এই সাতের অ্যান্সারটা দিতে হবে এবং দিয়ে দ্রুত ক্লাসটা শেয়ার করে দিতে হবে। ওকে, শেয়ার করে দিতে হবে। তাহলে দেখো অনুচ্ছেদ তাইলে ভাই কয়টা? সাতের বি 153টা, সাতের বি 153টা। তাহলে যদি পরীক্ষা আছে সংবিধানের প্রস্তাবনা কি? সংবিধানের প্রস্তাবনা একটা, সেটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। দুই হচ্ছে আমাদের সংবিধানের ভাষা, যেটা বাংলা এবং ইংরেজি। এবং যদি বলা হয় কয়টা দেশকে অনুসরণ করা হয়েছে, তাহলে হবে দুইটা, একটা ভারত, একটা যুক্তরাজ্য। তারপর চার হচ্ছে আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। আর এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে আলোচনা আছে আমাদের সংবিধানের দ্বিতীয় অধ্যায়, এবং অনুচ্ছেদ বললে সেটা হবে 8 নম্বর অনুচ্ছেদে। 7টা হচ্ছে আমাদের সংবিধানের তফসিল, এবং অধ্যায় হচ্ছে আমাদের 11টা, পরিচ্ছেদ হচ্ছে আমাদের 13টা, সংশোধনী বা অ্যামেন্ডমেন্ট হচ্ছে আমাদের 17টা, আর 153টা হচ্ছে আমাদের অনুচ্ছেদ। তাহলে আমাকে একটু বলেন তো, সংবিধান নিয়ে, সংখ্যা নিয়ে যত ঝামেলা আছে, সেটা যদি আমাদের ক্লিয়ার হয়ে থাকে, সেটা যদি আমাদের ক্লিয়ার হয়ে থাকে, আমরা আমরা সেফকে তো অনেক ভালোবাসা দিচ্ছেন, এখন একটু আমাকে দেন, আমরা ফাহিম ভাইয়ের জন্য একটা ভালোবাসা দিব। যদি এইটা ক্লিয়ার হয়ে থাকে, এই সংখ্যাগুলো যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে সেফের জন্য তো দিছি, এখন একটু আমার জন্য চাই ভালোবাসা, কারণ আমি এই জিনিসটা আপনার আর সারা জীবন ভুল হওয়ার কোনো চান্সেস নাই ইনশাল্লাহ, যদি আপনি চর্চা করেন এবং আপনি যদি এটা ভালো মতো মাথায় বুঝতে পারেন। এবং আজকের ক্লাসটা যারা লাইভে করছেন, এমনকি যারা পরে করবেন, আমি বলবো প্রত্যেকটা আলোচনা, আমি যতক্ষণ কথা বলেছি, আমার প্রত্যেকটা কথা এখানে খুবই ইম্পর্টেন্ট, এবং আমি ওই বিষয়গুলো নিয়ে কথা বলেছি যেগুলো স্টুডেন্টরা ভুল করে। সুতরাং এই ক্লাসটা কিন্তু সেফ একাডেমির পেজে থাকবে, আপনারা ওখানে আবার দরকার হলে ক্লাসটা করে নেবেন, কোনো সমস্যা নাই। ওকে ওকে, ঠিক আছে, আসেন তাহলে আমরা এখন আমরা বেশি আর কোশ্চেন করতে পারবো না, আমার হাতে সময় কম। 7টা গেল আমাদের, এবার আমরা 8 নাম্বার কোশ্চেনে চলে যাই। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? এটার একটু উত্তর চাই আমি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ প্রজাতন্ত্র, বাংলাদেশ ইসলামী প্রজাতন্ত্র। যারা আমার এই প্রশ্নের উত্তর দ্রুত দিতে পারবেন, তাদের জন্য কি করব, একটা দোয়া করব যে আল্লাহ তাদেরকে দ্রুত তাদের লক্ষ্যে পৌঁছায় দেখ। দ্রুত একটু এটার অ্যান্সার দিব। 8 নম্বরে বাংলাদেশের সাংবিধানিক নাম হলো কি হবে? এটা দেখেন তো, এটা মানে বোঝা যাচ্ছে না। জানেন এগুলা কিন্তু ভুল হয়। একবার বিশেষ পরীক্ষা প্রশ্ন আসছে ঢাকার মানে বাংলাদেশের রাজধানী কি? ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, ঢাকা, এরকম।
তো অনেকেই তো কনফিউজড হয়ে গেছে যে আরে ঢাকা উত্তর নাকি ঢাকা দক্ষিণ। তাহলে এরকম আপনিও পরীক্ষার হলে হতে পারেন। এই যে উত্তরটা পাচ্ছি না ভাই, উত্তরটা পাচ্ছি না, এখনো পাচ্ছি না, এখনো পাচ্ছি না। হ্যাঁ পাচ্ছি, খাদিজা আক্তার ক, তৌহিদ ক, থ্যাংক ইউ তৌহিদ, মিথিলা রহমান, তারপর সাকিব আল মাহমুদ, তুমি তো উত্তর দাওনি, মেনশন করেছো, থ্যাংক ইউ। তারপর জিনাত রুকাইয়া লিখছেন এ, বেনজির নাফিয়া লিখছেন এ, আলামিন হোসেন লিখছেন এ, মাইশা ফারজানা ক, ক ক, তিনবার ক, তাহলে কোনটা ধরবো ভাই? তিনবার ক লিখছো কেন আমি জানি না। আচ্ছা, রাতুল হাসান লিখছেন ক, আরশি কাব্য লিখছেন এইট। অনেকগুলাই। আচ্ছা, যেহেতু এত করে সবাই বলতেছেন, সেটা হবে আমাদের এ নাম্বার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ঠিক আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অথবা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এখানে কিন্তু এইগুলো দেখে কনফিউজ হওয়া যাবে না, বাকিগুলো দেখে কনফিউজ হওয়া যাবে না। হ্যাঁ, এরপর আসেন। আর আবারও বলছি 24 ব্যাচ প্রি অ্যাডমিশন, আবারও বলছি 24 ব্যাচ প্রি অ্যাডমিশন কোর্স এবং সেকেন্ড টাইমার রিস্টার্ট ব্যাচের ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য এই মানুষগুলার 280 বা 290টা লাইভ ক্লাস পাওয়া সর্বোচ্চ মিনিমাম পেমেন্টে। কারণ আমরা যখন সেফ শুরু করেছিলাম আমাদের একটা এজেন্ডা ছিল। সেফের এ মানে কি জানেন? এস মানে স্ট্যান্ডার্ড, এ মানে কিন্তু অ্যাফোর্ডেবল। সেফ এমন একটা প্রতিষ্ঠান বা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে বাংলাদেশের যে কোনো অর্থনৈতিক অবস্থার ব্যক্তির জন্য সার্ভিস আছে। সেফ সবার পাশে আছে, সবার পাশে। ইট ডাজন্ট ম্যাটার আপনি কোন কলেজের, আপনার বাবা কি করে, আপনার কোথায় আছেন, কি আছেন, আমরা সবার পাশে আছি ইনশাল্লাহ। এবং আপনার এইচএসসি এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত সেফ আপনার পাশে আছে। তাহলে আসেন 9 নম্বর। এই যে 9 অ্যান্সার আমি একটু আগে বলে দিছি, একটু বলে 9 নম্বর অ্যান্সারটা কি? একটু আগে বলে দিছি। আমি আর মাত্র আরেকটা কোশ্চেন সলভ করব, তারপর আমরা দরকার হলে পার্ট 2 আমরা আরেকদিন পড়বো। আসলে আমি আমার ক্লাস আপনারা সেফে আগেও করছেন বা আগেও অন্যান্য জায়গায় করতে পারেন। আমি আসলে যেটা ধরি সেটা একদম সাইজ, মানে এই কোশ্চেন থেকে যা আসতে পারে সব আমি এক জায়গায় করে দিই, যাতে স্টুডেন্টরা পরীক্ষার হলে গিয়ে কনফিউজ না হয়। বা আমরা আসলে একটু রিলেট করে পড়তে পছন্দ করি, তাই না? যে আমরা যখন একটা ঘটনা মানে একটা উত্তর পড়ি, এটা ব্যাকগ্রাউন্ডে যদি আমাদের একটু জানা থাকে তাহলে কিন্তু এটা আমাদের মাথায় গল্প আকারে সেট হয়ে যায়। এবং আমরা কিন্তু পড়া ভুলি ভাই, কিন্তু গল্প কিন্তু আমরা ভুলি না। এটা একটু অ্যান্সার দেন, মাত্র পড়াইছি এটা। মনে আছে প্রস্তাবনা, প্রিএম্বল অফ দ্য কনস্টিটিউশন অথবা শিরোনাম, সেটা কি ছিল? জনগণই ক্ষমতার মালিক, সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা, বিসমিল্লাহির রহমানির রহিম, সংবিধান সকল ক্ষমতার উৎস। কি হবে, কি হবে, কি হবে, কি হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের 9 অ্যান্সার হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, ওকে। আবার বলছি, যারা আমাদের ক্লাসটাতে পরে জয়েন করেছো অথবা যারা এখনো ফ্রেন্ডদেরকে সর্বোচ্চ মেনশন করনি এবং ক্লাসটা শেয়ার করনি, আমরা একটু আরেকবার ছোট্ট একটা কষ্ট দেবো ভাই তোমাদেরকে। আজকে আমি সর্বোচ্চ চেষ্টা করছি যে এই কম সময়ের মধ্যে আমি যত পারি পড়াইতে। আমি এটা একবারও চিন্তা করি না যে এটা আমার, তো এটা তো আমার ফ্রি ক্লাস, আমি এত এফোর্ট কেন দিব, আমি এটা একবারও চিন্তা করি নাই। কারণ আমার একটা দর্শন আছে ব্যক্তিগত, এবং সেইফেরও এটাই দর্শন যে আমরা সবার সাথে থাকতে চাই, সবাইকে পাশে নিয়ে আমরা আগাতে চাই। ছোট্ট একটা অনুরোধ থাকবে, যারা এখনো ক্লাসটা শেয়ার করি নাই, আমরা একটু ভাই ক্লাসটা শেয়ার করে আমরা একটু ডান লিখবো, একটু একটু আমরা এই কষ্টটা করব, শেয়ার করে আমরা একটু ডান লিখবো। এবং তোমাদের আহমেদ স্যার আমার কাছে একটা চ্যালেঞ্জ দিচ্ছে যে আজকে যদি আমার ক্লাস ওনার চেয়ে বেশি শেয়ার হয় তাহলে উনি আমাকে কি জানি বলছিল, চিকেন বিরিয়ানি খাওয়াবে। প্লিজ আমার খাওয়াটা মিস করো না ভাই, তোমাদেরকে কষ্ট করে পড়াইছি না, আমার খাওয়াটা মিস করো না, আমার খাওয়াটা মিস করো না। আমরা একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দেই, আমার খাওয়াটা মিস করো না। কষ্ট করে তোমাদেরকে ক্লাস নিয়েছি এতক্ষণ, কষ্ট করে ক্লাস নিয়েছি এতক্ষণ, তোমরা আমার খাওয়াটা মিস করো না ভাই, তোমরা আমার খাওয়াটা মিস করো না, প্লিজ মিস করো না। একটু শেয়ার করে ডান লিখবো ভাই, একটু ডান লিখবো। সবাই দেখে ফেলে সমস্যা নেই, আলা কি বলে, দেখতে ভালো না এটা? দেখতে ভালো? কি যে বলেন, বিশ্বাস করেন এই মানসিকতাটা রাখবা না প্লিজ। এটা কে করছো আমি নামটা ভুলে গেছি, রাখবা না। একটা কথা মনে রাখবা, তুমি কখনো যদি কারো, যে আজকে এই ক্লাসটা করে যদি কারো 1% উপকার হয়, আমি হয়তোবা জীবনে কোনো না কোনো জায়গায় আরেকজনের উপকার আমি পেতে পারি, হয়তোবা আল্লাহ আমার একটা কঠিন রাস্তা সহজ করে দিবেন। তো কাউকে হেল্প করার যদি সুযোগ থাকে সেখানে কখনো পিছুটান মানে রাখবা না, আমি পিছপা হবো না, অবশ্যই করব, কেন করব না, অবশ্যই করব। প্লিজ আমার কাচ্চি না চিকেন বিরিয়ানি এটা মিস করো না।
এটা তোমাদের আহমেদ স্যার আমাকে চ্যালেঞ্জ দিচ্ছে যে যদি তোমাদের ওনার ক্লাস থেকে ফাহিম স্যারের ক্লাস মানে তোমাদের ফাহিম ভাইয়ের ক্লাস যদি বেশি শেয়ার হয় তাহলে উনি বলছেন আমাকে চিকেন বিরিয়ানি খাওয়াবে। তা আমি তোমাদেরকে এত ভালোবেসে এতক্ষণ পড়ালাম, আমি তো মনে হয় এটা ডিজার্ভ করি, রাইট? আচ্ছা দেখি আমার ক্লাসটা কতটুকু শেয়ার হয়েছে বা কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, তাহলে আজকে আমরা লাস্ট একটা কোশ্চেন করব এবং একটু পরে কিন্তু তোমাদের তুষার স্যারের ক্লাস শুরু হবে। লাস্ট কোশ্চেন আমরা করব, বাংলাদেশের সংবিধান কটি ভাষায়? আচ্ছা আমাকে আমি একটু ক্ষমা চাচ্ছি, ছোট্ট একটা মানে এটা অনিচ্ছাকৃত, এটা রচিত হবে, এটা অনিচ্ছাকৃত, আমি আবারও ক্ষমা চাচ্ছি ভাই, এটা ইচ্ছাকৃত না, এটা তোমরা পারো, এইটা তোমরা পারো। বাংলাদেশের সংবিধান কটি ভাষায় রচিত? এটার একটু অ্যান্সারটা দাও, এইটার একটু অ্যান্সারটা দাও। বাংলাদেশের সংবিধান কটি ভাষায় রচিত? কটি ভাষায় রচিত? একটু আগে পড়ছি কিনা? তবে এখানে একটা কথা বলে দেই, আমাদের সংবিধানের ভাষা তো দুইটা, রাইট? একটা বাংলা, একটা ইংলিশ। এখানে একটা কথা মনে রাখবা যে সবসময় বাংলা ভাষা অগ্রাধিকার পাবে, বাংলা ভাষা সবসময় অগ্রাধিকার পাবে। কখনো যদি বাংলা ইংরেজির মিনিংটা বা মানে দুইটা দুই রকম অর্থ বোঝাচ্ছে বা একটু সাংঘর্ষিক হয়ে যাচ্ছে যদি মনে হয়, সবসময় মনে রাখবা বাংলা ভাষা গুরুত্ব পাবে। এটা কোথায় পাইছি বা কোথা থেকে এটা আমরা নিশ্চিত হতে পারবো? দেখো আমাদের অগ্রাধিকারটা আমরা আমাদের সংবিধানের যে একাদশ অধ্যায়টা আছে, মানে 11তম অধ্যায়, 11তম ভাগ বা একাদশ অধ্যায় যাই বলি, এই 11তম অধ্যায়ে 153 2 নাম্বার অনুচ্ছেদে আছে যে বাংলা ভাষাকে সবসময় আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে। তাহলে অধ্যায় 11 আর অনুচ্ছেদ হচ্ছে 153 2। তাহলে এবার একটু বাংলাদেশের সংবিধান কয়টি ভাষায় রচিত, এটা যদি না উত্তর দাও এটা আমার জন্য খুবই দুঃখজনক ব্যাপার। কয়টা হবে? একটা, দুটা, চারটা, আর কত আছে? সরি, তিনটা। 1 2 3 4 কয়টা হবে? 1 2 3 4 কয়টা হবে? কয়টা হবে? দ্রুত অ্যান্সার করি, দ্রুত দ্রুত অ্যান্সার করি। একটি, দুটি, তিনটি, চারটি। তাহলে একটি হবে না, তিনটি হবে না, চারটি হবে না, হবে আমাদের জন্য দুইটি। ওকে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আলহামদুলিল্লাহ, আমরা আশা করি তোমরা নতুন কিছু হয়তো শিখতে পারছো। তোমরা কেমন বুঝছো আজকের ক্লাস? যদি একটু ছোট করে বলতে, আমি একটু, কারণ এগুলো আসলে আমাদেরকে খুব ইন্সপায়ার করে। আমরা এই যে ঘন্টার পর ঘন্টা এই যে বকবক করি, গলা মাঝে মধ্যে ভেঙে যায়, বসে যায়, শরীর কাজ করে না, এই যে রাত জেগে আমরা বই লিখি, আবার ক্লাস নেই, তোমাদের মানে ওয়েবসাইট, মানে কত রকম যে প্রেশার থাকে, তারপরে জানো আমরা ক্লাসে দাঁড়াই যখন, প্রত্যেকটা মানুষ, এই যে সেইফে যে আমরা যারা আছি, আমরা যারা তোমাদেরকে ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য যারা আমরা একসাথে আছি, এই যে তোমাদের এই ভাইয়ারা, তোমাদের এই ভাইয়ারা যারা আমরা একসাথে আছি, এই যে তোমাদের এই 6 জন ভাইয়া, তোমাদের কিন্তু এখন ভাই আছে, বড় ভাই আছে 6 জন, তোমরা ধরো 2 ভাই বোন, কিন্তু এখন মানুষ জিজ্ঞেস করলে বলবো যে আমরা ভাই বোন 4 জন, আমরা 2 জন, আর সেইফের এই 6 জন তোমাদের বড় ভাই, অন্তত ভাই ভর্তি পরীক্ষা পর্যন্ত আমরা তোমাদের বড় ভাইয়ের মতোই আছি, থাকবো। তো এই 6 জন মানুষ আমরা যখনই ক্লাসে দাঁড়াই, যখনই আমরা পড়াই, যখন তোমরা বলো যে ভাইয়া এটা সহজ করে বুঝছি, বা এটা ভাইয়া ভালো লাগছে, বা এটা আমি আগে কঠিন ভাবে পড়তাম এখন সহজ ভাবে জানতে পারলাম, বা আমি এটা ভুল জানতাম এখন আমি ঠিক জানলাম, বা এটাই আমি কনফিউজ হতাম এখন আর আমি হচ্ছি না, বিশ্বাস করো ভাই, আমাদেরকে টাকা পয়সা দিলে তো ভালো লাগে, বাট তার চেয়েও ভালো লাগে এটা, যখন আমি কাউকে নতুন কিছু একটা শেখাতে পারছি। এটা তুমি ট্রাই করে দেখো। ধরো তোমার বাসায় যদি একটা ছোট বাবু থাকে, তুমি তাকে একটু ধরো একটা কিছু করে দেখাইলা, সে তোমাকে দেখে ওটা শিখলো, এটার যে কি অন্যরকম একটা তৃপ্তি, এটা বলে বোঝানোর মতো না। তো তোমরা একটু যদি জানাতে যে আজকে তোমরা কেমন বুঝলে, বা তোমরা কতটুকু আসলে ক্যাচ করতে পারলে, একটু যদি জানাও। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, তাহলে সংবিধান নিয়ে কি আরেকটা ক্লাস হবে? আরেকটা ক্লাস চলবে? সংবিধান নিয়ে কি আরেকটা ক্লাস চলবে কিনা বলো, নাকি অন্য কোনো টপিক চাও? বলো, তোমরা কি অন্য কোনো টপিক চাও কিনা? বলো বলো বলো। ভাইয়া পেমেন্ট করে পেড ব্যাচের লিংক পাইনি, আচ্ছা নো প্রবলেম। তোমরা সেফ একাডেমির এটা কিসের আমি জানি না, আপনি একটু আমাদের ইনবক্সে একটু যোগাযোগ করবেন। আমার আইডি যদি জানা থাকে আমাকেও জানাতে পারেন, নো প্রবলেম। তারেকুল হাসান ফাহিম,
জানাতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে তোমাদের একটু পরে আবার ইংরেজি ক্লাস শুরু হবে। আমি আজকে বিদায় নিচ্ছি ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের আব্বু আম্মুকে, তোমাদের বাসায় যারা বয়সে বড় বা মুরব্বী আছেন তাদেরকে আমার পক্ষ থেকে সালাম জানাবা অবশ্যই, এবং আমাদের জন্য ওনাদের বলবা, ওনাদের 6টা সন্তানের মতো বা সন্তানই বলা যায়, যারা নতুন একটা স্বপ্ন নিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যারা একটু কন্ট্রিবিউট করতে চায়, যারা বিভিন্ন ফ্যামিলির স্টুডেন্টদেরকে, বিশেষ করে যারা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের, তাদের যেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নটা পূরণ করার সময় একটু পাশে যেন তারা থাকতে পারে, এই 6টা ব্যক্তি, এই যে তোমাদের বাপ্পি ভাইয়া, ফাহিম ভাইয়া, জোবায়ের ভাইয়া, শাওন ভাইয়া, তুষার ভাইয়া, আহমেদ ভাইয়া। আমি কি বললাম, এটা কথাটা খুব ভারী কথা বলছি, মনে রাখবা যে তোমার আজ থেকে তোমার বড় ভাই আছে 6জন, তোমার বাসায় যেগুলো আছে তোমার ভাই বোন সেগুলো তো আছেই, হয়তো আমরা রক্তের সম্পর্কের না, বাট ভর্তি পরীক্ষার শেষ দিন পর্যন্ত এই মানুষগুলো তোমার পাশে থাকবে ইনশাল্লাহ। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো। এবং যাওয়ার আগে আরেকটা কথা বলে যাই, when you are in safe, you are truly safe on your admission journey. সবাইকে আসসালামু আলাইকুম।